বের হয়ে যা আমার এখান থেকে। তোকে এতগুলো বছর ধরে আমার সাথে রেখেছি, আজ তুই আমারই মেয়ের সাথে প্রেম করছিস? ছি ছি। আর ইরা, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? আমারই পুকুরে কাজ করা একটা ছেলের সাথে তুই এরকম ভাবে? বাবা, আমি আকাশকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। আঙ্কেল, আমিও ইরাকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচব না আঙ্কেল। আমাদের আলাদা করবেন না আঙ্কেল। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুই কি ভেবেছিস তোর মতো একটা ফকিন্নির সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো? তুই ভাবলি কি করে? এই এই তোরা কোথায় কে 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 আছিস? বের করে দে এই ছেলেকে। রফিক সাহেবের খামারে কাজ করা কিছু লোক বের করে দেয় আকাশকে, সাথে কিছুটা মারে। মার খেয়ে আকাশ হসপিটালে চলে আসে, নিজে চিকিৎসা করাতে থাকে। পরের দিন আকাশ ওর বাড়িতে আসে। ওকে এরকম অবস্থায় দেখে পারুল আক্তার দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে আকাশ, তোর এই অবস্থা হলো কি করে? ইরার বাবা ওনার লোকদের দিয়ে। কি, ওদের এত বড় সাহস হয় কি করে তোকে মারার? আমি এখনই তোর বাবাকে খবর দিচ্ছি। পারুল আক্তার কল দেয় শাহজাহান চৌধুরীকে। উনি খবর পাওয়ার পরে, সব মিটিং ক্যান্সেল করো, ড্রাইভারকে বলো গাড়ি বের করার জন্য। কিন্তু স্যার, মিটিং না করলে যে আমাদের 100 কোটি টাকা লস হয়ে যাবে। 100 কেন, 500 লস হলেও আমাকে এখন বাসায় যেতে হবে। স্যার, ম্যামের কি কিছু হয়েছে? তোমাকে যা বলছি তা করো। কিছুক্ষণ পরে গাড়ি করে শাহজাহান চৌধুরী ওনার বাড়িতে আসে। এসে আকাশের এরকম অবস্থা দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ, তোর এই অবস্থা কে করেছে? তুই শুধু নাম বল, আমাদের সবাইকে এখানে উঠিয়ে আনবো। কাউকে উঠিয়ে আনতে হবে না, আমি 2-3 দিনের ভিতরে ঠিক হয়ে যাব। তোর ভার্সিটির কোন ছেলে কি তোকে? না বাবা, ওইরকম কিছু না। তাহলে কে তোকে মেরেছে? ইরার বাবা ওনার লোক দিয়ে। এই ইরা মেয়েটাকে? বাবা, আমি ইরাকে ভালোবাসি, আর ইরাও আমাকে ভালোবাসে, কিন্তু ওর বাবা ব্যাপারটা জানার পরে। ওদের ঠিকানা দে, আমি নিজে ওর বাবার সাথে কথা বলবো। দরকার হলে আমি ওদের পরিবারকে স্বর্ণে ভরিয়ে দিয়ে হলেও তোর পছন্দ করা মেয়েকে আমি এই বাড়িতে নিয়ে আসবো। বাবা, ইরা যদি জানতে পারে আমি বড় লোক, তাহলে ও কখনোই রাজি হবে না। এটা আবার কেমন কথা? তুই যাকে ভালোবাসিস সে কি তোর পরিচয় জানে না? ও আমার পরিচয় জানে না। ওই মেয়ে কি তোর সাথে একই ভার্সিতে পড়ে? আমার থেকে 2 বছরের জুনিয়র। তো সমস্যা কি? ইরা বড় লোকদের পছন্দ করে না। যদি জানে আমি বড় লোক, তাহলে ওর বাবার আগেই ওই আমাকে গুলি করে মেরে ফেলবে। কাহিনী আমি ঠিক বুঝতে পারলাম না। আমি নিজেও ঠিক বুঝতে পারলাম না। কাহিনী বুঝতে হলে তোমাকে 1 বছর 3 মাস আগেই ফিরে যেতে হবে। ওই সময় তো তুই আমেরিকা ছিলি, তোর মামার বাড়িতে। ওখান থেকে আসার পরে আমি যে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অন্য জেলায় গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তোর কোনো বন্ধু ওই ভার্সিটিতে পড়ে, তাই তুই ওখানে পড়ার জন্য আমাকে বললি আর আমি ব্যবস্থা করে দিলাম। ওই ভার্সিটিতে ভর্তি হওয়ার পরেই ওই মেয়ের সাথে আমার পরিচয় হয়। আচ্ছা, এইভাবে না বলে একটু ডিটেলসে বল। কালকে বলি, এখন অনেক ক্লান্ত আমি। আচ্ছা আয় রুমে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই দিকটার কাহিনী তো শুনলেন, তবে এখনও অনেকে বুঝতে পারেননি কি হচ্ছে এখানে। তবে চিন্তা করবেন না, আপনারা যতক্ষণ গল্পের সাথে থাকবেন ততক্ষণ গল্পটা বুঝতে পারবেন। যত পড়বেন ততই সামনের দিকে সব কিছু বুঝতে পারবেন। ইরার দিকে কি হচ্ছে তা একটু জেনে আসি। ছি ছি, তুই আমার মেয়ে হয়ে শেষমেশ আমারই খামারে কাজ করা একটা ছেলের সাথে? কতবার বলবো আমি ওকে ভালোবাসি। ওই ছেলেকে ভুলে যাবি এখন থেকে। আমি ওকে ভুলতে পারবো না। ভুলতে পারবি না মানে? ইরার মা, তোমার মেয়েকে বোঝাও। ইরা, তুই একটু চুপ কর, আমি তোর সাথে এ নিয়ে কথা বলবো। তোমরা আর যাই করো না কেন, আমি কোনোভাবে আকাশকে ভুলতে পারবো না। তোমার মেয়ের আজ থেকে ভার্সিটি যাওয়া বন্ধ। বাবা, ভালো হচ্ছে না কিন্তু। কোনটা ভালো আর কোনটা খারাপ তা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। আমি যা ডিসিশন নিয়েছি তাই হবে। 1 মাসের মধ্যে আমি ওর বিয়ে দেব। মা,
মা দেখো না বাবা কি বলছে। যা বলেছি এটাই আমার শেষ কথা, ওকে নিয়ে যাও। ইরার মা ইরাকে নিয়ে ভেতরে আসে। তারপর ইরাকে প্রশ্ন করতে থাকে ও উত্তর দিতে থাকে। দেখ, তুই যা করেছিস তা ঠিক করিসনি। তুই এমন একটা ছেলেকে ভালোবেসেছিস যে ছেলে কিনা তোর বাবার খামারে কাজ করে। ওই ছেলে মাত্র 10,000 টাকা বেতন পায়। এই টাকা দিয়ে তো কিছুই হবে না। মা তুমি তো জানো আমি ধনীদের মোটেও পছন্দ করি না, ওদের রাগ আর ব্যবহার অনেক খারাপ হয়। সেসব আমি জানি, কিন্তু তোর বাবা? আজ 2 দিন হলো আমি আকাশের কোনো খোঁজ পাচ্ছি না। ওকে ওরা এত মেরেছে, বেঁচে আছে কিনা সেটাও তো জানি না। চিন্তা করিস না, ও যেখানে আছে ভালোই আছে, দেখবি। ভালো থাকলে তো ভালো, কিন্তু ওকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। কিন্তু তোর বাবা তো। বাবা যদি আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে চায়, তাহলে হয় আমি নিজেকে শেষ করে দেব, না হয়তো পালিয়ে যাব। পালিয়ে যাবি কোথায়? আকাশের কাছে যাব। ও কোথায় আছে সেটাই তো জানিস না। ওকে একটা কল দিয়ে দেখি। ফোন বের করে কল দেয়, কিন্তু কল রিসিভ হচ্ছে না, কারণ আকাশ তখন ঘুমাচ্ছে। ইরার তো চিন্তা হতে থাকে। মা আকাশ তো কল ধরছে না। যখন ও মোবাইল দেখবে তখনই তোকে কল দিবে। তুই আপাতত একটু শান্ত হ। ইরা কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। এখন হয়তো আপনারা ভাবছেন কাহিনী আর একটু খোলাসাভাবে জানতে চান, তাহলে আপনাদের 1.5 বছর আগে ফিরিয়ে নিতে হবে, তাহলে বুঝতে পারবেন কি থেকে কি হয়ে গেল। কেননা 1.5 বছর আগের কাহিনী শেষ করে আমরা আবার এখানেই ফিরে আসব পূর্বে। ভাইয়া, তুই ভার্সিটিতে যাবি না? যাব তো। তাহলে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? ক্লাস শুরু হবে 1 ঘন্টা লেট করে, তাছাড়া আমাকে ঘুমাতে দে। ঈশা চলে যায়। আসলে ঈশা আকাশের মামাতো বোন, আর বর্তমানে আকাশ আমেরিকায় আছে, ওখান থেকেই পড়াশোনা করছে। আর 1 মাস পরেই ওর ক্লাস শেষ হবে, তারপরেই আবার দেশে ফিরে আসবে। কিছুক্ষণ পরে ভার্সিটিতে আসে, তখন ওর বন্ধু ফেসবুকে কিছু ছবি দেয়, ছবিগুলো দেখতে থাকে। তখনই একটা মেয়ের ছবি দেখে আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটির মায়াবী চেহারা আকাশের মনের মধ্যে গেঁথে যায়। এত মেয়ে দেখছি আমি, কিন্তু ওই মেয়েকে দেখার পর আমার মনের মধ্যে কেন জানি এক অন্যরকম ফিল হচ্ছে। কোনো কিছুই তো ভালো লাগছে না। মেয়েটিকে দেখার পর থেকে একটা কাজ করি, আবিরকে একটা কল দিয়ে জিজ্ঞেস করি মেয়েটির ব্যাপারে। ভাবনা শেষ হলে আবিরকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে খোঁজ খবর জিজ্ঞেস করতে থাকে। আরে আমি তো ওই মেয়েকে চিনি না। না চিনলে ছবি তুলে আপলোড করলি যে? আরে ছবি তো আমরা মেয়েটার সাথে তুলি নাই, দেখছিস না অনেকটা দূরে মেয়েটা। আচ্ছা, তুই যে ভার্সিটিতে পড়িস ওই মেয়েও তো সেম এখানেই পড়ে মনে হয়। হ্যাঁ, এখানেই পড়ে, আইডি কার্ড তো এখানকার। ওই মেয়ের সব তথ্য তুই আমাকে দিবি? তুই জেনে কি করবি? ওই মেয়েকে তোর ভাই বানাবো। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখতেছি। তুই দেশে আসবি কখন? 1 মাস পরেই আসবো। তাহলে দেখা হচ্ছে তাহলে। অবশ্যই দেখা হবে। ভার্সিটি শেষ করে বাসায় ফিরে আসে। কয়েকটা দিন চলে যায়। আবিরও মেয়েটির ব্যাপারে কিছু কিছু তথ্য জোগাড় করতে পেরেছে। যতটুকু পেরেছে তাতেই ওর কাছে অনেক কিছু। ওইদিকে ভাইয়া চল, আমরা শপিং করতে যাব। আমার কোনো কিছু লাগবে না। তোর জন্য কিনবো না, আমার জন্য কিনবো। তো আমি এসে কি করব? সামনে যে আমার বিয়ে, তা কি ভুলে গেছিস? তাহলে কি বিয়ের শপিং করতে যাবি? ঠিক ধরেছিস। তুই তো এবার যাওয়ার পরে আর কবে আসবি তারও ঠিক নেই, সেজন্য তুই থাকা অবস্থায় বিয়েটা করে নিতে চাই। তাহলে তো আরো ভালো হয়েছে। ঈশাকে নিয়ে শপিংয়ে আসে। কেনাকাটা করা শেষ হয়। 10 দিন পরে ঈশার বিয়ে হয়ে যায়। তখন আবারও আকাশের ওই মেয়েটার কথা মনে পড়ে, তাই আবারও মেসেজ করে আবিরকে। ওই শালা কোনো কিছুই তো জানি না। ওই মেয়ের সম্পর্কে তেমন কোনো কিছু জানতে পারিনি,
কারণ ওই মেয়ের কোনো বান্ধবী নেই এখানে, নাও কি ঠিকমতো কেউ চেনে। একটা কাজ করতে পারিস, কি কাজ করতে হবে বল। ওই মেয়ের নাম আর কোন সেকশন আর কোন ক্লাসে পড়ে এই ডিটেলসগুলো জেনে ভার্সিটির সার্ভারে চেক করলেই তো সব তথ্য পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে কাল চেক করব। তা ওইদিকে বিয়ে কি শেষ? শেষ। আমি আর 5 দিন পরেই রওনা দেব। আচ্ছা, সাবধানে আসিস। 5 দিন পরে আকাশ রওনা দেয় আমেরিকা থেকে। ওখান থেকে ওর বাড়িতে আসে। বাড়িতে ফেরার পরে বাবা মার আনন্দের কোনো শেষ ছিল না। এবার যখন এসেছিস তখন তোকে আর ফিরে যেতে হবে না। তুমি একদম ঠিক বলেছ, আমাদের সাথে এখন থেকে বাড়িতেই থাকবে। তুই ফ্রেশ হয়ে আয়, তারপর আমরা কথা বলবো। ঠিক আছে আব্বু। রাতের বেলার পরিবারের সাথে কথা বলতে থাকে। সবটা শেষ হলে কিন্তু তুই এতগুলো বছর পরে বিদেশ থেকে এসেছিস, সে ঘুরে ফিরে আবার দূরেই থাকবি? এটা কেমন কথা আকাশ? মাত্র একটা বছর, এরপর তো চলে আসবো। তাছাড়া প্রতি 2-3 মাস পর পর এসে দেখা তো করেই যাব। ঠিক আছে, মনে থাকে যেন। আকাশের বাবা, তোমার ছেলেকে ওই ভার্সিটিতে ভর্তি করানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, প্রিন্সিপাল স্যারকে অবশ্যই বলবে ওর যেন খেয়াল রাখে। কিন্তু তুই ওখানে থাকবি কোথায়? সে চিন্তা তুমি আমার উপরে ছেড়ে দাও। আমি আজকেই ওখানে ওর জন্য একটা ঘর বানিয়ে দেব। না বাবা, সে সব কোনো কিছুই লাগবে না। তাহলে তুই থাকবি কোথায়? আমি হোস্টেলে থেকে যাব। ওই রকম নোংরা পরিবেশে তুই কিভাবে থাকবি বল? ওইসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি ঠিকই পারবো থাকতে। আচ্ছা, আমি কথা বলে নিব। ততদিন বাড়ি থেকে কিন্তু কোথাও যাবি না। আব্বু সারাক্ষণ বাড়িতে কিভাবে বসে থাকবো বলো? একটু ঘোরাফেরা তো করতে হবে। ঠিক আছে, তুই বেশি দূরে যেন না যেতে দেখি। ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালে আবিরকে কল দিয়ে জানায় ব্যাপারটা। কি বলিস? আঙ্কেল আন্টি সত্যিই কি রাজি হয়েছে? রাজি তো হয়েছে। তাহলে তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি। আমি বাবা মাকে বলে দিব। তোর বাড়িতে থাকলে তোদের আবার অসুবিধা হয়ে যাবে তো। কিসের অসুবিধা বল? তুই যে আমাদের বাসায় থাকবি এটাই তো আমাদের জন্য সৌভাগ্য। এরকমভাবে বলিস না দোস্ত। আচ্ছা, কবে আসবি জানিয়ে দিস। তোকে যে কাজটা দিয়েছি সে কাজটা কত দূর হলো? আমার মনে হয় না তুই এই কাজে সফল হতে পারবি। কেন, কোনো সমস্যা কি? ওই মেয়ের কি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড তো নেই, কিন্তু ওর বাবা আমাদের এইখানে চেয়ারম্যান। তো এখানে খারাপের কি আছে? তোর পরিচয় দিলে ওর বাবা এমনিতেই তোর হাতে ওনার মেয়েকে তুলে দিবে। তাহলে তুই এত অভিনয় করে মেয়েটিকে পাওয়ার কি আছে? টাকা দিয়ে মেয়েটিকে তো পাবো, কিন্তু ওর মন ভালোবাসা ওইগুলো তো পাবো না। তুই পরিচয় গোপন করলে কি মেয়েটি তোকে ভালোবাসতে রাজি হবে? দেখি না কি হয়। 15টা দিন পরেই তো আসতেছি। ঠিক আছে, সাবধানে আসিস। আবিরের সাথে তো সব কথা বলা শেষ। এরপরে আকাশের ওই ভার্সিটিতে ভর্তির কাজগুলো শেষ করতে থাকে। কিছুদিন পরে আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বল? আমি ভার্সিটিতে পড়তে চাই। তুই তো এখন ভার্সিটিতেই পড়িস। মানে 3য় বর্ষে পড়তে চাই, সেজন্য টাকা লাগবে আমার। তো এইভাবে বল, আমি তো কি না কি ভেবে নিয়েছি। আচ্ছা, এখন টাকা দাও আমাকে। এখন রাস্তায় কিভাবে টাকা দেবো বল? তুই খামারে আয়, ওখানে তোকে টাকা দিচ্ছি। তোমার ওই খামারে যেতে ইচ্ছে হয় না? কেন, কোনো ছেলে কি তোকে কিছু বলেছে? ওরা কেউ কিছু বলেনি। তাহলে আর সমস্যা কি? তোমার যে লোকজন দেখতে এমনিতেই কালো, না আছে বডি আর না আছে কোনো বুদ্ধি। ওরা সারাদিন মাছের খাবারের কাজে পড়ে থাকে, পানিতে থাকে। ওরা কি করে সুন্দর হবে বল? যে হওয়ার সে এমনিতেই হবেই হবে। আচ্ছা, তাহলে তুই আমাদের গরুর খামারে আয়, ওখানে দিচ্ছি। ঠিক আছে, চলো। ইরা ওর বাবার সাথে যেতে থাকে। পথের মধ্যে দেখা হয় রিয়ার সাথে। রিয়া হচ্ছে ইরার ছোটবেলার বান্ধবী। ইরাদের মতোই অনেকটা ধনী পরিবারের মেয়ে। সেজন্য রফিক চেয়ারম্যান রিয়ার সাথে ইরার বন্ধুত্ব করতে দিয়েছে। নয়তো চেয়ারম্যান গরিবদের শুধুমাত্র ভোটের জন্য পছন্দ করে, নয়তো না। রিয়াকে দেখে, আরে রিয়া, তোমার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে আঙ্কেল। আপনার সাথে আমার জায়গা নিয়ে কিছু কথা ছিল।
কি কথা বলো? কথাটা হচ্ছে উত্তরপাড়ার রাস্তায় আছে যে জিমটা আছে না, ওই জিমটার ব্যাপারে কথা বলার ছিল। ওই জমি তো করিম চাচার। উনি কয়েক মাস আগে জমিটা কিনেছে। যার কাছ থেকে কিনেছিস সে নিজেও এই জমির মালিক না। এতে তোর অসুবিধা কোথায় বল? এই জমিটা আমাদের লাগবে। তোর কি মাথা ঠিক আছে? অন্যের জমি তোর কেন লাগবে? আঙ্কেল ওকে একটু বোঝান। ও তো তোমার বান্ধবী, তুমি ওকে বোঝাও। আমার মেয়ে হয়ে এত সহজ সরল কিভাবে? একদম ওর মায়ের মতো। আমি যদি না থাকতাম বা সবকিছু যদি ওর মায়ের হাতে তুলে দিতাম, তাহলে তো আমাকে ফকির হয়ে যেতে হতো এতদিন পরে। এটা কিন্তু ঠিক বলেছেন আঙ্কেল। ওই কুত্তি, হাসা বন্ধ করবি? দেখেন আঙ্কেল, আপনার সামনে আমাকে করতে বললো। বলেছি, বেশ করেছি। আচ্ছা, তোমরা দুজন যাও, আমি রাতে এসে তোমার ভাই আর বাবার সাথে এই বিষয়ে কথা বলে নেব। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। বাবা, আমার টাকা। রিয়াকে নিয়ে গরুর খামারে যা, ওখানে ম্যানেজার আছে, ওর সাথে কথা বলে যা লাগবে নিয়ে নে। রফিক চেয়ারম্যান চলে যায়। ইরা তো এদিকে গালির উপরে গালি দিতে থাকে। রিয়াও শুনে হাসতে থাকে, কেননা সে ছোট থেকেই রিয়া ইরাকে ওর বাবার সামনে কথা শোনায়, আর ইরাও সে ছোটবেলা থেকেই গালাগালি করে নিজের রাগগুলো কমাতে থাকে। তোর কি একটু লজ্জা শরম নেই? লজ্জা যদি থাকতো তাহলে তো ওর সাথেই চলতাম। সে ছোটবেলা থেকেই এই গালাগালিগুলো শুনতেছি, সেই জন্য এখন শুনতে ভালোই লাগে। তোকে আজ আমি। এই বলে রিয়াকে তাড়া করতে থাকে। এতে টাকার কথা ভুলেই যায় ওরা। দৌড়ে ওরা একটা বটগাছের নিচে আসে। এই বটগাছটা ইরাদের সাথে ওই জায়গাটাও। ইরার জন্য ওর বাবা এই বটগাছ কাটতে পারছে না, কেননা ইরার ছোটবেলাগুলো এই বটগাছ নিয়েই কেটেছে। তুই আমাকে গালাগালি করে কি মজা পাস বলতো? আচ্ছা, তুই আমাকে বাবার সামনে আমাকে কথা শুনিয়ে কি মজা পাস? আঙ্কেল যখন তোকে কথা শোনায় আর তোর মুখটা বাংলার পাঁচের মতো থাকে, তখন তোকে দেখতে হেব্বি কিউট লাগে। কথাগুলো বলতে বলতে ইরার গাল দুটো টিপে দেয়। ছাড় শয়তান, তুই আমার গাল পাবি, কিন্তু আমার মন তো আর পাবি না। টিপার জন্য তোর গাল হলেই হবে। তাছাড়া আমি তো মেয়ে মানুষ, তোর মন দিয়ে আমার কাজ কি? আমার তো তোর নাদুস নুদুস গালটা হলেই হয়ে যাবে। মাঝে মাঝে তোর কথাবার্তা পুরোই ব্যাডা ব্যাডা লাগে। আল্লাহ তোকে মেয়ে না বানিয়ে ছেলে বানানোর দরকার ছিল। ছেলে হলে তো তোর পেছনেই পড়ে থাকতাম আমি, তোকে তো বিয়ে করেও নিতাম। হ্যাঁ, আমি বসে আছি তোকে বিয়ে করতে। তুই যেমন ছেলে চাস ওই রকম ছেলে আমার মনে হয় না তুই আমাদের ইউনিয়নের কোথাও পাবি। যদি বাইরে থেকে কোনো রাজপুত্র আসে তাহলে হয়তো সম্ভব, তাছাড়া তুই তো ধনী ছেলে পছন্দ করবি না। দেখ, তুই জানিস আমার এই টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। তোর তো বেড়া মানুষের উপর লোভ বেশি, লুচু মেয়ের মতো। ওই, আমি কখন বেডা মানুষের উপরে লোভ দেখিয়েছি? এখন সেসব কথা বাদ দে। আচ্ছা দিলাম, ভাবছি আমি শহরে যাব একবার। তুই শহরে গেলে আমি একা একা কি করব? তুইও চল আমার সাথে। তাহলে আরও 3 মাস পরে যাব। 2 মাস পরে কেন? ভর্তি আর ভার্সিটির বইয়ের লিস্ট নিয়ে তারপরে রিল্যাক্স হয়ে যাব দুজনে। এই রে, তোর সাথে ফটর ফটর করতে করতে ভর্তির টাকাও নিতে ভুলে গেছি। তোর জন্য আমি নিজেও ভার্সিটিতে যাওয়ার কথা ভুলে গেছি। তাড়াতাড়ি চল। চল তাড়াতাড়ি। খামারে এসে টাকা নিয়ে ওরা দুজনে চলে আসে ভার্সিটিতে। ওখানে আবির ইরাকে দেখতে পায়, সেজন্য ওদের কাছে আসে। আপনার পরিচয় কি জানতে পারি? ওর পরিচয়ের কি দরকার? তুমি চাইলে আমি রাজি আছি। আপনার মাথায় কি সমস্যা আছে? সমস্যা আছে বলেই তো তোর সাথে কথা বলতেছি, নয়তো কেন বলতাম কথা বলতো? দেখুন, এত পটর পটর কথা বলা মেয়ে আমার পছন্দ না। তাহলে ইরা তোর সাথে মনে হয় পার্সোনাল কি কথা বলবে। যদি তোকে খারাপ কোনো কথা বা প্রপোজ করে আমাকে বলবি। বেটাকে আমি এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। আগে কথাগুলো তো শুনতে দিবে। এই শোন, ওর বাবা কিন্তু চেয়ারম্যান, সেই হিসেবে কথাবার্তা বলবি বলে দিলাম। ওর কথা কিছু মনে করবেন না। আপনি বলুন, কি বলতে চান? আপনার সম্পর্কে কি কিছু জানা যাবে? আমার সম্পর্কে বলতে
আপনার সম্পর্কে বলতে পরিবারে কে কে আছে এইগুলো আর কি। দেখুন, আমার পরিচয় দেওয়ার মতো হলো আমি বাবা মার একমাত্র মেয়ে। বাবা তো চেয়ারম্যান, সেটা জানেন। আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। সেজন্য আপনার কোনো আত্মীয় যদি আমাকে পছন্দ করে থাকেন, তাহলে কথা আগে বাড়িয়ে আপনার কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? তাছাড়া আপনাকে দেখে ধনী মনে হচ্ছে কিছুটা, তবে আমি ধনীদের পছন্দ করি না। আপনি দেখি সব উত্তর একাই বলে দিলেন। সবটা জানা হলে আশা করি আমার আর পিছনে আসবেন না। আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। ইরার সাথে কথা শেষ করে আকাশকে সবটা বলে। ও শোনার পরে এটা তো সত্যি আজব একটা ক্যারেক্টার। ঠিক ধরেছিস বন্ধু। দেখতে হবে না পছন্দটা কার। তবে দোস্ত হেব্বি সুন্দর কিন্তু। ওই শালা ওটা তোর বাপই হয়, ভদ্রভাবে কথা বলিস। ঠিক আছে, তবে জানি না ওই মেয়ে তোর মাথাটাই না খেয়ে দেয়। সেগুলো পরে দেখা যাবে, এখন এই নিয়ে ভেবে কোনো কাজ নেই। আচ্ছা, ভালো থাকিস তাহলে। আসলে দেখা তো হবেই তোর সাথে। ঠিক আছে, ভালো থাকিস। ওইদিকে ইরা আর তানু ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে যেই বের হবে তখন কিছু ছেলে ওদের সামনে আসে। তোমরা একা নাকি? একা থাকলে বলো, আমরা তো সিঙ্গেল আছি। বলেই হাসতে থাকে। ইরা আর তানু তো বুঝতেই পেরেছে ওরা কি বোঝাতে চায়। আমরা মোটেও একা না, আমার সাথে আমার বান্ধবী আছে। আমার সাথেও আছে। বন্ধু, এটা কি রে? এরা দেখি কোনো কিছুই বোঝে না। চল ওদের ভার্সিটির পিছনে নিয়ে যাই। ভার্সিটির পেছনে যে গাছটা আছে মোটা, ওই গাছের নিচে সেরকম আড্ডা হবে। তোমরা কি করে জানো ওখানে গাছ আছে? 2 বছর ধরে ইউনিভার্সিটিতে পড়তেছি। আর আমরা জানি না, তাহলে কে আর জানবে বল? তাহলে তো আপনারা আমাদের সিনিয়র। আসলে আমরা না বুঝেই। জানি তো তোমরা জুনিয়র হও, সেজন্য চুপ করেছিলাম, নয়তো এতক্ষণে তোমাদের কান আর মুখ গরম করে দিতাম। যদি সিনিয়র হতাম তাহলে? সিনিয়র হলে অবশ্যই আমাদের চিনতে পারতি। তাহলে অন্তত এই সাহসটা তোদের কখনোই হতো না। তাই নাকি? তা কি আপনাদের পরিচয়? তুই পরিচয় দিবি নাকি আমি তোদের কানের গড়ে দিব? আপু দেখি রাগ দেখাচ্ছে। কথাটা বলে আবারও হেসে দেয়। ইরাও সাথে সাথে কষিয়ে থাপ্পড় দেয়। যদিও এরা অতটা চালাক না, কিন্তু সাহসী অনেক বেশি। থাপ্পড় খেয়ে চুপ হয়ে আছে। এর বেশি কিছু বলতে যাবে তখনই স্যার চলে আসে। এতে ওরা দুজনেই চলে যায়। কয়েকটা দিন পরে ইরা, একটা কথা বলতো। কি কথা বল? তুই যতটা বোকা আবার ঠিক ততটাই সাহসী। তোকে কে বলেছে? দেখ, আমি লোকজনকে ঠকাতে চাই না। তোরা ওই জমিটার কি করলি? আঙ্কেল এর সাথে কথা বলে তারপরে সবটা আমাদেরকে করে নিয়েছি। শুধু কোর্টের জন্য কিছু কাজ আছে, 2-3 লক্ষ দিলেই কাজটা হয়ে যাবে। পরে আবার কোনো বিপদ হবে না তো? মোটেও কোনো অসুবিধা হবে না। সরাসরি কোর্ট থেকে অনুমতি দিয়ে দিবে, এতে কোনো অসুবিধা হবে না। দেখিস পরে আবার বাবা যেন ঝামেলায় না পড়ে। উনি ঝামেলায় কেন পড়বে? তাছাড়া আমরা তো আছি। তোর বাবা যতবার জিতলো ততবারই আমাদের পরিবার ওরা সাথেই ছিল। তুই কি আমাদের খোটা দিচ্ছিস? খোটা না, তাছাড়া তোর বাবা তো সব সম্পত্তি তোর জন্যই রেখে গিয়েছে। বাবার কোনো কিছুই আমার লাগবে না। আমি যেমন আছি তেমনি চলবো। এদের কথা শেষ হয়। কয়েকটা দিন পরে আকাশ চলে আসে আবিরের কাছে। আবিরের পরিবার আকাশের সম্পর্কে পুরোপুরি সবই জানে। আঙ্কেল আন্টি তোকে কিভাবে যে একা ছেড়ে দিল জানি না। তুই আগে এটা বল, আমার পরিটা কেমন আছে? কিসের পরি? কার পরি? আরে আমার ইরাবতী। বন্ধু, ওই মেয়ে তো বড় লোকদের পছন্দ করে না, সেই জন্য তুই শুধু শুধু আসলে এখানে। আচ্ছা, আমি যদি তোদের ভার্সিটিতে আসি তাহলে তো আমাকে চিনে যাবে। তুই তো জানিস আমাদের ভার্সিটিতে যারা পড়ে তারা বেশিরভাগই বড়লোক পরিবারের ছেলেমেয়ে। তুই যদি ওখানে পড়িস তাহলে কিন্তু কোনোভাবেই কিছু করতে পারবে না। আচ্ছা, ওদের তো অনেকগুলো খামার আছে, ওখান থেকে একটা খামারে ঢুকে যাই।
তুই তো খামারেই থাকবি, তাহলে ওকে পটাবি কি করে? ওদের বাড়িতে কোনো খামার নেই? আছে একটা খামার, তাহলে ওই খামারের যেভাবেই হোক আমাকে চাকরি নিতে হবে। কিন্তু ওনারা তোকে কেন রাখবে বলতো? আগে আমি চেয়ারম্যানের কাছে কাজের জন্য যাব, তারপর কিছুক্ষণ অভিনয় করে একটা কাজ তো নিবই আমি। ঠিক আছে, যা ভালো মনে করিস কর। 2 দিন পরে ইরার বাবা বাইক নিয়ে যাচ্ছিল। আকাশও ইচ্ছে করে ওনার বাইকের সামনে চলে আসে। এতে অ্যাক্সিডেন্ট করে কিছুটা আঘাত পায়। তুমি এভাবে হাঁটলে কেন? এখন ক্ষতিটা তো তোমারই হয়ে গেল। আঙ্কেল অনেক ব্যথা হচ্ছে। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটাল ডক্টর ওষুধ আর কিছু ট্রিটমেন্ট করে দেয়। রফিক চেয়ারম্যান আকাশকে 2000 টাকা দিয়ে বলে, ওষুধ আর সবকিছু তো করে দিলাম, বাকি যে টাকা দিলাম তা দিয়ে ফলমূল কিনে নিও। তোমার পরিবারের কারো নাম্বার দাও, তাদের এখানে আসতে বলি। আমার পরিবারে কেউ নেই, আমি এতিম। কোনো রকম কাজ করে নিজের খরচ চালাই। কোথায় থাকো আমাকে ঠিকানা দাও, আমি লোক দিয়ে তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য বলি। আমি তো রাস্তায় থাকি। তোমাকে তো মোটেও রাস্তার ছেলে মনে হয় না। দেখে না বোঝা গেলেও এটাই সত্যি আঙ্কেল। যদি আপনার কাছে কোনো কাজ থাকে তাহলে আমাকে দিলে অনেক উপকার হতো আমার। আমার তো অনেক খামার আছে, তুমি মাছের খামারে কাজ করতে পারবে? হ্যাঁ পারবো আমি। আপনি একটু টুকটাক সাহায্য করলে অবশ্যই পারবো। আমার বাড়ির যে পুকুরটা আছে ওই পুকুরে আমি মাছ চাষ করব, তুমি ওইটা দায়িত্ব নিলেই হবে। সত্যি আঙ্কেল, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। এখানে আমার ঠিকানা আছে, চলে আসি অসুস্থ হয়ে। আচ্ছা আঙ্কেল, আমি সময় করে চলে আসবো। আসি তাহলে আমি। উনি যাওয়ার কিছুক্ষণ পরে আবির ওখানে আসে। এসেই, তুই কি পাগল? ওই মেয়ের জন্য এইভাবে বাইকের সামনে চলে গেলেই যদি তোর বেশি লেগে যেত। তাছাড়া ওই মেয়ে যদি তোকে পছন্দ না করে? একবার চেষ্টা তো করতে পারি। তাছাড়া আমি কি দেখতে খারাপ নাকি যে আমাকে পছন্দ করবে না? দেখতে খারাপ না? তাহলে পছন্দ করবে না কেন? ওই মেয়ে গরিবদের পছন্দ করে সেটা ঠিক, তাই বলে এত গরিব আর ওদের বাড়িতে কাজ করা ছেলেকে পছন্দ করবে না কে? ইসরে, ব্যাপারটা কিন্তু আমি আগে ভাবিনি রে। যা করার তা তো করেই ফেলেছিস, এখন কি করবি ভাবছিস? ওদের বাড়িতে যাবি নাকি তোর বাড়িতে ফিরে যাবি? অর্ধেক যখন নেমে গেছি তখন বাকি টোকার বাকি রাখবো কেন? পুরোপুরিভাবে নেমেই চাই, বাকি যা আছে তাই হবে। দেখিস জানটাও না চলে যায়। ওর জন্য এতটুকু তো দিতেই পারি। 3 দিন পরে ইরাদের বাড়িতে আসে। বাড়ির ভেতরে ওকিঝুঁকি দিতে থাকে। কাউকে না দেখতে পেরে ভেতরে আসতে থাকে। তখন পুকুর দেখতে পায়। এটাই তো সে পুকুর মনে হচ্ছে, যে পুকুরের মাছ আমাকে চাষ করতে হবে। তাহলে বরং পুকুরটা একবার দেখে আসি। এই বলে পুকুরের গেট দিয়ে ভেতরে আসে। তখন কেউ একজন চিৎকার করে। সাথে সাথে আকাশ তার মুখ চেপে ধরে, আরেকটা হাত দিয়ে মেয়েটিকে ধরে রাখে। প্লিজ চেঁচাবেন না, কেউ শুনতে পেলে আমাকে মেরেই ফেলবে। ইরা তো ইশারায় হাত সরাতে বলতেছে, কিন্তু আকাশ ভয়ে সরাচ্ছে না। তাই ইরা এবার রাগান্বিতভাবে তাকাতেই ঝাপটাঝাপটির কারণে ইরার তোয়ালেটা পড়ে যায়। এতে ইরা তো আরও লজ্জায় রাগান্বিতভাবে তাকায়। এবার আকাশ ছেড়ে দেয়। ইরাও তোয়ালে উঠিয়ে নিজেকে জড়িয়ে নেয়। বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। আপনি চেঁচাবেন না বলেই আমি মুখে হাত দিয়েছি, কিন্তু টাওয়াল যে পরে যাবে তা আমি ভাবিনি। বিশ্বাস করুন আমি কাউকে কোনো কিছু বলবো না। তুই কে? আর এখানে কেন এলি? চেয়ারম্যান সাহেব আমাকে আসতে বলেছে। চুপচাপ এখান থেকে বের হয়ে ঘরের সামনে এসে দাঁড়া। এই ঘটনা যদি কাউকে বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। বিশ্বাস করুন আমি কোনো কিছুই বলবো না। যদি তুই কাউকে কিছু বলেছিস, প্রমিস কাউকে কোনো কিছু বলবো না। বের হ এখান থেকে। আমি বের হচ্ছি, প্লিজ চেঁচাবেন না। ওখান থেকে বের হয়ে বাড়ির দরজার সামনে সিঁড়িতে এসে বসে আছে। ওইদিকে, উফ, আজকে কারেন্ট চলে যেতে হলো, আর পানিও শেষ হতে হলো। যদি পানি থাকতো আমাকে আর পুকুরে গোসল করতে হতো না। নাই আমি পুকুরে গোসল করার জন্য আসতাম, নাই আমার সাথে এই ঘটনা ঘটে যেত। হায় আল্লাহ, আমার যে সর্বনাশ হয়ে গেল। আকাশ তো সিঁড়িতে বসে ভাবতে থাকে। এটা কি হয়ে গেল আমার সাথে? যাকে ভালোবাসার জন্য এসেছি, যাকে আপন করার জন্য এখানে এসেছি, তাকে যে আমি এভাবে পেয়ে যাব তা তো আমি
ভাবতেও পারিনি। উফ, কি যে খুশি লাগতেছে আমার কাছে। মনটা তো চায় কিছুক্ষণ নাচানাচি করি। ইরাও তাড়াতাড়ি করে পেছনের গেট দিয়ে ওর রুমে চলে আসে, এসে রেডি হয়ে নেয়। কিছুক্ষণ অপেক্ষা করার পরে রফিক চৌধুরীও ওখানে আসে। এই ছেলে, কে তুমি? আমার নাম পারভেজ হোসেন আকাশ। তা তো বুঝলাম, তা এখানে কেন এসেছো? 3 দিন আগে আপনার গাড়ির নিচে। তুমি সে ছেলে? আসলে তোমার মুখটা ভুলেই গিয়েছিলাম আমি। আঙ্কেল, আমার মতো ছেলেকে মনে না রাখাটা তো স্বাভাবিক। আচ্ছা, তুমি ভেতরে আসো। ভিতরে নিয়ে আসা হয়, বাকিদের সাথে আকাশের কথা বলিয়ে দেওয়া হয়। কিন্তু ও থাকবে কোথায়? আরে ওই যে ঘরটা আছে, ওই ঘরে থাকবে। ওই ঘরটা তো পরিষ্কার করা হয়নি। রহিমাকে বলো এখনই পরিষ্কার করে দেওয়ার জন্য। আর ওর খাবার দাবার সবকিছু এখান থেকেই দেয়া হবে। ঠিক আছে রহিমা, তুই বরং ওই রুমটা পরিষ্কার করে দে, ততক্ষণ ছেলেটা এখানেই থাকুক। রহিমা তো চলে যায়, ইরাও ততক্ষণে এখানে চলে আসে। বাবা, এই ছেলেটাকে? ও এখন থেকে এই ঘরে থাকবে, আর আমাদের এই পুকুরে মাছ চাষ করবে। বাবা, পুকুরে মাছ চাষ করলে পুকুরের পানি নষ্ট হয়ে যাবে না? আরে এই পুকুরে তো চাষের জন্য মাছ চাষ করব না, এই পুকুরে আমাদের খাওয়ার জন্য মাছ চাষ করব। ও এখন বুঝতে পেরেছি, কিন্তু ছেলেকেই কেন রাখতে হবে? মেয়েরা কি করে মাছ চাষ করবে বল? তাই বলে আমার বয়সী একটা ছেলেকে? তোর কোনো অসুবিধা আছে কি? অসুবিধা তো আছেই কিছুটা। কি বলিস? তাহলে ওকে বের করে দিচ্ছি। হ্যাঁ আব্বু, এইটাই করো। স্যার, যদি কিছু মনে না করেন, আমি ম্যাডামের সাথে 1 মিনিট কথা বলতে পারি কি? তুই আবার কি কথা বলবি? বেশি সময় নেব না। ইরা, তুই কি কথা বলবি? ঠিক আছে, দেখি কি বলে। ওদের দুজনে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দেওয়া হয় উঠানের দিকে। আচ্ছা, আমি এখানে থাকলে আপনার সমস্যা হয় কি করে? আমার অনেক সমস্যা। শারীরিক নাকি মানসিক? তোকে এত কিছু জানতে হবে না। দেখুন, যদি আমাকে এখানে থাকতে না দেন তাহলে আমার পরিবারের কি হবে বলুন? তারা যে না খেতে পেরে। তা এত জায়গা থাকতে এখানে কেন? আপনার বাবা একজন চেয়ারম্যান, উনি ছাড়া আর কে রাখবে কাজে আমাকে বলুন? দেখ, তোর পরিবারের কথা ভেবে তোকে আমি রাখতেছি, কিন্তু আমার সামনে তেমন একটা আসবি না। বিশেষ করুন, আপনার সামনে আমি কখনো আসবো না, এবং কি ওইভাবে তো কখনই দেখবো না। তোকে ওইভাবে দেখার কথা তুলতে কি বলেছি আমি? মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখ ফসকে আর যাই বের হোক না কেন, ভুলেও যেন এই কথাটা দ্বিতীয়বার আর বের যেন না হয়। আপনি শুধু আমার এখানে থাকার বিষয়টি ঠিক করুন, তাহলেই হবে। ঠিক আছে চল বাবা, ও এখানে থাকুক, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে দুপুরের খাবার খেতে দে ওকে। এখানেই দেব নাকি আলাদাভাবে? এখানে দিলে হবে, আমি পুকুরের সিঁড়িতে বসে খেয়ে নেব। ঠিক আছে, ইরা ওর খাবার দিয়ে দে। ততক্ষণে সিঁড়িতে ব্যাগ রেখে পুকুরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। ইরাও খাবার নিয়ে আসে। বাহিরের বাতাস আসাতে ইরার চোখে ময়লা ঢুকে যায়, এতে যন্ত্রণা শুরু হয়। এই আমার চোখে যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি বের করো। আচ্ছা, সামনে আসুন। সামনে কেন আসবো? দূর থেকে ময়লা দেখবো কি করে? সামনাসামনি আবার আমাকে এত কাছ থেকে দেখে সুযোগ নিবি না বলে দিলাম। তখন খালি শরীরে দেখেও যখন কিছুই করিনি, সেখানে এখন তো বাদই দিলাম। উফ, চুপ করবি? তাড়াতাড়ি বের কর, যন্ত্রণা হচ্ছে। ইরার কাছাকাছি আসে, চোখের পাতাগুলো একটু সরিয়ে খোঁজার চেষ্টা করছে। একটু পরে সামান্য আস্তে আস্তে ফু দিতে থাকে, এতে ইরারও কিছুটা ভালো লাগে। তারপর ইরার ওড়না দিয়ে ময়লা বের করে। কিছুটা যন্ত্রণায় আকাশকে জড়িয়েও ধরে। কিছুটা সময়ের পরে এই যে কেউ যদি দেখে ফেলে তাহলে ভেবে নেবে। পুরো কথাটা বলার আগেই ইরা ছেড়ে দেয়, তারপর একটা দুষ্ট হাসি দিয়ে বেরিয়ে যায়। আকাশও খাবার খাওয়া শুরু করে। রুমে এসে ভাবতে থাকে, হায় আল্লাহ, আমার সাথে এরকমটা কেন হচ্ছে? একই দিনে আমার সব দেখে নিল, এখন আবার আমি ওকে জড়িয়েও। উফ, এই ছেলেটার সাথে কেন আমার বারবার এরকম হচ্ছে? দুপুরের পরেই ওই পরিষ্কার করা শেষ। ফ্যান ছেড়ে দেয় রুমে, যত বালু ছিল সব দরজা জানালা দিয়ে পালিয়ে যায়। তারপর ও সব একবার ঝেড়ে নেয়, তারপর একটা ঘুম দেয়। রাতের বেলায় কি রে, তুই একটা কলও করলি না? আম্মু ভার্সিটি কাজে ব্যস্ত ছিলাম।
তোর খাবার দাবার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আম্মু, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তোর বাবাকে বলে প্রতি মাসে 50,000 করে দিলেই তো হবে। আরে এত টাকা লাগবে না আমার। যা লাগবে খরচ করিস, সাবধানে থাকিস। বাইক বা গাড়ি যদি লাগে বলবি। এখান থেকে ভার্সিটি অনেক কাজে, সেজন্য আমার লাগবে না। দেখিস, অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবি। ঠিক আছে, জানাবো। তোমরাও নিজেদের খেয়াল রাখবে। তুই কবে আসবি? মাত্র 5 দিন হলো এসেছি আম্মু, অন্তত একটা বছর তো লাগবেই। আরে 2 মাস পরে এসে কয়েকটা দিন থেকে যাস। ঠিক আছে, আসবো। কোথায় যাওয়ার কথা বলছে? কথাটা বলতে বলতে ইরা ঘরে আসে। আকাশও দৌড়াদৌড়ি করে কল কেটে দেয়। আপনি কখন এলেন? এই তো মাত্র এসেছি। কিন্তু কোথায় যাওয়ার কথা বলেছেন? মা বাড়িতে যাওয়ার জন্য বলছে, সেজন্য বললাম 2 মাস পরে যাব। এই নিন খাবার। সকাল 8টায় ঘুম থেকে উঠতে হবে, এরপর বাবার সাথে বাজারে যাবেন। এত সকালে বাজার কেন? পুকুরের চারপাশ পরিষ্কার করার জন্য কিছু কেমিক্যাল আর চুন আনতে হবে। বাহ, আপনি দেখি অনেক কিছু জানেন। এগুলো তো আমাকে বাবা বলেছে আপনাকে বলার জন্য। আচ্ছা, আমি না একটা কথা ঠিক বুঝতে পারলাম না। কোন কথাটা বলুন? শুনলে আবার রাগ করবে না তো? আগে বলবেন তো। আপনাকে কোনোভাবে কামলা দেওয়ার মতো ছেলেদের মতো লাগছে না। তাহলে কিরকম লাগছে? কথাবার্তা, চালচলন তো শিক্ষিত ছেলেদের মতো লাগছে। শরীরের রং আর বডির কথা বাদই দিলাম, আমার থেকেও কিছুটা সুন্দর। আমি তো কোনো কাজও করি না, আপনি মাঠে কাজ করেও অনেক সুন্দর। এটা কিভাবে সম্ভব? আরে এটার কোনো উত্তর হয় নাকি? কেন থাকবো না? রোদে কাজ করলেও কালো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমার কথা বাদ দিন। আপনি নিজেই তো আমার থেকে সুন্দর আছেন। আমি কই সুন্দরী? আমি যে সব দেখেছি সেখান থেকে বললাম। ওই, তোকে না বলেছি ওই ঘটনা ভুলে যাওয়ার জন্য? কি করব, আপনার কথায় তো বারবার চলে আসে। আমিও বুঝি না, লাইফে প্রথম তুই আমাকে এভাবে দেখলি, প্রথম আমি তোকে জড়িয়ে ধরেছি, এবং এই প্রথম আমি কারোর জন্য খাবার এনেছি। কি বলেন? সব কিছু যখন প্রথমে হলো, তাহলে তো প্রথম বিয়েও আমার সাথে হবে, আর সাথে বাসরও। ওইভাবে ভাবা ঠিক না, বুঝতে পেরেছিস? তোকে কেন আমি বিয়ে করতে যাব? সব কিছু তো প্রথম আমার সাথে হয়েছে, বাকি আছে শুধু বিয়েটা। তুই আসলে একটা ফাজিল। সত্যি বলতে তুমি অনেক কিউট, যে কেউ তোমার প্রেমে পড়তে বাধ্য। তা তুইও কি পড়েছিস? সত্যি বলতে হ্যাঁ। আমাকে বলেছিস ভালো কথা, অন্য কাউকে ভুলেও বলিস না। প্রেমে তো তোমার পড়েছি, তাহলে অন্য কাউকে কেন বলতে যাব? আরে হাদারাম, আমি বলতে চেয়েছি আমার পরিবার বা বাবার লোকেরা যদি শোনে তোকে জীবিত অবস্থায় মেরে ফেলবে। আর আমি চাই না আমার জন্য কোনো নিরীহ ছেলের জীবনটা চলে যাক, সেজন্য এইসব কথা ভুলেও বলবি না। ঠিক আছে, বলবো না। সকালবেলায় ঘুম থেকে উঠে চুন আর কেমিক্যাল নিয়ে আসে। পুকুরের পাড়ে আশেপাশে সব কিছু কেটে নেয় জঙ্গলগুলো, তারপর কেমিক্যাল দেয় পানির গুণাবলী ঠিক রাখতে। পানিতেও কেমিক্যাল দেয়, সাথে চুন। সবটা দেওয়া হয়েছে তো? জি স্যার, করা শেষ। তাহলে আপাতত 10টা দিন অপেক্ষা করি, তারপর মাছের পোনা গেগে দেব। ততদিন তুমি আবার অন্য খামারে এসে মাছ কিভাবে চাষ করে তা এসে দেখে যাও। জি বলুন তাহলে। বাকি খামারে আসে, ওখানে একটা খামারে মাছ আজকে বিক্রি করবে, সেজন্য আমিও যাই ওনাদের সাথে। তুমি এসে কি করবে? মাছ কিভাবে বিক্রি করে তা দেখে আসবো। ঠিক আছে, যাও। ওই তোরা ওটাকে নিয়ে যা, ভালো করে ওকে সবটা বুঝিয়ে নিবি। ঠিক আছে স্যার। ওদের সাথে বাজারে আসে। কিভাবে মাছ বিক্রি করতে হয় সেগুলো এক এক করে দেখতে থাকে। অনেকটা সময়ের পরে দেখলি তো কিভাবে বিক্রি করতে হয়? কিন্তু প্রথম দিকে তো ঠিক ছিল, শেষের দিকে মরা মাছের সাথে জীবিত মাছের মিশ্রণ করা তো ঠিক হয়নি। এরকমটা যদি না করতাম তাহলে তো ব্যবসায় লাভ অনেক কম হবে। কিন্তু লোকদের ঠকানো কি ঠিক হচ্ছে? ওই তোকে যেভাবে বলতেছি সেভাবে কর, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাই করব। ওরা বিক্রি করে চলে আসে, এসে চেয়ারম্যানের কাছে সব টাকা দেয়। পুকুর তৈরি হতে যতদিন লাগে এর ভিতরে ওকে বাকি মাছের খামারে কিভাবে কি করা হয় সেগুলো শিখিয়ে নে। খাদ্য কিভাবে খাওয়ায়, কি কি খাওয়াতে হয় সেগুলোও কি শিখাবো? এই পুকুরের সব মাছ কিন্তু আমরা খাবো,
সেজন্য মাছকে আলাদা কোনো ওষুধ খাওয়ানোর দরকার নেই, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। এভাবে কয়েকটা দিন চলে যায়। পুকুরে মাছ চাষের উপযুক্ত হয়ে যায়। ঠিক তখনই আকাশ পানিতে কাজ করছিল। ওই সময় ইরাও আসে ওখানে গোসল করতে। আসলে গ্রামের বাড়িতে কারেন্ট কত সমস্যা করে সেসব তো আপনারা জানেন। যাই পুকুরে গোসলটা সেরে নিই। নেমে যায় পানিতে। ডুব দিয়ে যেই মাথা ওপরে তোলে তখনই আকাশের মুখটা দেখতে পায়। ইরা আবারও চেঁচাতে যাবে, এবার ইরাকে কিস করে, যার ফলে চিৎকার করতে পারছে না। কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। তুই আবারও আমাকে? আমি কি করব? আপনি তো কিছু থেকে কিছু হলেই চিৎকার করে ওঠেন। তুই হঠাৎ করে আমার সামনে এভাবে ভেসে উঠলে চিৎকার করব না তো কি করব? আমি তো নিচে কিছু পড়ে আছে কিনা সেটা দেখতেছি, কিন্তু আপনি চেক করবেন না পানি থেকেও আছে কিনা? আমি যখন তাকিয়েছি তখন তো কেউ ছিল না, তার মানে 1 মিনিটের মতো তুই পানির নিচে থাকতে পারিস? ওই একটু একটু পারি আর কি, প্লিজ কাউকে বলবেন না। তুই যা শুরু করেছিস একে একে আমার সব দেখলি, জড়িয়েও ধরেছিস, আজকে তো কিসও করেছিস, এরপর যা বাকি আছে না জানি সেটাও করে বসিস। কোন সময় সেটাই ভাবছি। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তাছাড়া সত্যি বলতে কিছুটা মিষ্টি আপনার টুটগুলো। আসলে মাত্রই মিষ্টি খেয়ে আমি গোসল করতে আসলাম তো, সেজন্য মিষ্টি রাখছিল। আচ্ছা আপনি গোসল করুন, আমি বরং ওইদিকে যাই। বলে চলে যায়। ইরা যে কাউকে কিছু বলবে তাও পারছে না, কেননা এই কথাগুলো বললেও নিজেও লজ্জা পাবে। সেজন্য কাউকে কোনো কিছু বলেনি। 3 দিন পরে আজকে মাছের পোনা কিনতে যাব। সমস্যা নেই, চলুন। আবার উত্তর দিকে যে মাছের খামার আছে ওখানে যা, যত মাছ আছে সেগুলো বিক্রি করে আয়। আমি পোনার আড়তে যাচ্ছি। ঠিক আছে, কাজ শেষ করে আসতেছি। উত্তরাপাড়া থেকে সব মাছ ট্রাকে নিয়ে চলে আসে বাজারে। কি আছে এখানে? চেয়ারম্যান সাহেবের মাছ আছে। তা কত করে মন? 12,000 টাকা করে দিলেই হবে। কি বলো, অনেক বেশি হয়ে যায় না? মাছ একটা প্রায় 1.5 কেজির উপরে হবে। তাও কিছু কম তো করো। এর চেয়ে কম হবে না। উনি বলে দিয়েছে 12,000-এর নিচে যেন বিক্রি না করি। ঠিক আছে, আমাকে 3 মণ দাও। ওই মাছগুলো নামিয়ে ওজন কর, আর ওনাকে 3 মণ দিয়ে দে, তবে টাকা কিন্তু বাকি হবে না। কি বলো ভাই, বাকি তো দিতে হবে কিছু টাকা। কোনো বাকি হবে না, যত টাকা আছে তাহলে ওই টাকার মাছ নিয়ে যান। ঠিক আছে, দিন তাহলে। ওই ওদের 2 মণ মেপে দাও। লোকেরা মাছ দিতে থাকে। কয়েকটা ঘন্টায় 50,000 টাকার মাছ বিক্রি করে। তোমরা তাহলে যাও, আমি পোনা কেনার জন্য যাচ্ছি। ওখান থেকে চলে আসে পোনার আড়তে। চেয়ারম্যানের কাছে টাকাগুলো দেয়। আমি পোনা কিনে রেখেছি, এগুলো নিয়ে পুকুরে ছেড়ে দিবি। এদের খাবার? ওই দোকানে আমি বলে দিয়েছি, ওখান থেকে নিয়ে যাবি। ঠিক আছে। খাবার আর পোনা নিয়ে পুকুরে ঘাটে আসে। তারপর পোনা ছাড়তে যাবে, তখনই ইরা দৌড়ে আসে। এই আমি ছাড়বো। কি ছাড়বেন? মাছের পোনাগুলো আমি ছাড়বো, আমার পোনা ছাড়তে অনেক ভালো লাগে। ঠিক আছে, ধরুন তাহলে। ইরা পোনা ছেড়ে দেওয়ার পরে অনেক খুশি হয়। তারপর আকাশকে ধন্যবাদ দিয়ে চলে যায় ওখান থেকে। রাতে খাবার নিয়ে আকাশের ঘরে আসে। এসে দেখে মোবাইলে কথা বলতে থাকে। কোন মেয়ের সাথে এত কথা হচ্ছে? আকাশ, তোর রুমে মেয়ের গলা কেন? কই মা, কোথায় মেয়ে? কোনো মেয়েই তো নেই। আকাশের মা আর কিছু বলতে যাবে, কল কেটে দেয়। ফোনে আমার মা ছিল, এখন উনি কি ভেবে নিবে বলেন তো? যা ইচ্ছে ভেবে নেই, তাতে আমার কি? আমি তো এসেছি খাবার দেওয়ার জন্য। আপনার তো কিছু আসবে না, মাঝখান দিয়ে আমাকে বাসটা দিয়ে দিলেন। এত বাস নিলেন কি করে? বাকিটা বলার আগে এবার ইরা লজ্জা পেয়ে চলে যায়। যদিও আকাশ বলতে চেয়েছে অন্যটা, কিন্তু ইরা বুঝলো আরেকটা। তবে আপনারা কি বুঝেছেন তা আমি জানি না। এভাবে কয়েকটা দিন চলে যায়। ইরা মোটামুটি আকাশের সাথে এখন কথা বলা শুরু করে। বেশিরভাগ সময়ে আকাশের সাথে পুকুর পাড়ে ওর ঘরে আড্ডা দিতে থাকে। ব্যাপারটা ইরার মা লক্ষ্য করে। তোর কি হয়েছে বল তো? কই কি হবে? ওই নতুন ছেলেটার সাথে ভালোই তো মেলামেশা করছিস। ছেলেটা অনেক ভালো, শিক্ষিত আছে, যা ওর কথাবার্তা শুনেই বোঝা যায়। তারপর বডিও ঠিক আছে। ওই কি বলছিস এগুলা? তুই কি ওই ছেলেকে? তুমি যা ভাবছো সেগুলো এখনো কোনো কিছুই হয়নি, তবে হয়েও যেতে পারে। তোর বাবা যদি জানতে পারে তাহলে তোর কি হাল করবে তা আমি জানি না, কিন্তু ওই ছেলের যে কি অবস্থা করবে তা আমি জানি।
দেখো বাবা, কিছুই জানবে না। তাছাড়া বাবা জানারও কথা না, বাড়িতে তো বাইরের কেউ থাকে না, আর বাবাও বাড়িতে খুবই কম থাকে। যদি বাড়িতে আসে উনি ওনার কাজে, সেজন্য তুমি কোনো কিছু না বললে বাবা তো জানতেও পারবে না। ওই ছেলের ভবিষ্যৎ নেই। তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে কখনোই সুখী হতে পারবি না। আমার সুখের কথা বাদ দাও। তুমি কি পেরেছো সুখী হতে? ছোটবেলা থেকে দেখে এসেছি বাবা তোমার শরীরে হাতও তুলতো। বাবা 2 বার চেয়ারম্যান হওয়াতে 8 বছর চেয়ারম্যান রানিং আছে। আমার সময় বাধি দিলাম। তুই ঠিক কি বুঝাতে চাস বলতো? আমি এটা বুঝতে চাই, বড়লোকদের মনে কেন দয়া মায়া কিচ্ছু থাকে না? তারা গরিবদের মানুষ বলে মনে করে না। তাই বলে আমাদের বাড়ি কাজ করা ছেলেকে তুই... আমি কি একবারও বলেছি ওর সাথে প্রেম করব? তাহলে এতক্ষণ ধরে কি ছিল এগুলা? প্রেমে তো পড়িনি, তবে পড়তেও পারি। না জানি কোন মুসিবত তুই নিয়ে আনছিস। উফ মা, এ নিয়ে টেনশন করো না তো। তুমি শুধু বাবাকে কিছু না বললেই হয়। ঠিক আছে, বললাম না। এভাবে ইরা আর আকাশের মাঝে এখন ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ওরা দুজনেই ভালো একটা সম্পর্ক তৈরি করতে থাকে। এভাবে 2 মাস কেটে যায়। পুকুরের মাছ বিক্রি করতে হবে, সেই জন্য তোমাদের খাওয়ার মতো কিছু মাছ রেখে বাকিগুলো বিক্রি করে দিই, কি বলো? আমাকে না বলে বাবাকে বলো। ওনাকে তো বলবোই, তার আগে তোমাকে জিজ্ঞেস করে নিলাম তোমার কিছু লাগবে কি না। আমার কাছের চুড়ি লাগবে। মাছ বিক্রি করে সেখান থেকে কিছু টাকা দিয়ে কিনে আনবো। মাপ তো নিয়ে যাও। দাও তাহলে। ইরা ওর একটা চুড়ি আকাশকে দেয়, যেন সেই মাপে নিয়ে আসতে পারে। পরে চেয়ারম্যানের সাথে কথা বলে চলে আসে মাছ নিয়ে বাজারে। ওই মাছ কত করে? কেজি তো 320 টাকা করে। নাই ভাই, বেশি হয়ে যাচ্ছে। ভাই, এগুলোতে কোনো ভেজাল নেই। তাহলে কি বাকিগুলোতে ভেজাল আছে? ওইগুলো তো বিক্রি করার জন্য চাষ করে, সেজন্য অনেক কিছু খাওয়া। আর এইগুলো পুকুরের মাছ, কোনো মেডিসিন ছাড়াই এই মাছগুলো আছে। সত্যি বলছো তো? 100% সত্যি কথা। কিছু মাছ খাওয়ার জন্য রেখে দিয়েছি, বাকিগুলো বিক্রি করে দেব। ভাই 300 করে রাখো তাহলে। আচ্ছা, কত কেজি দেব? যেহেতু পুকুরের মাছ 5 কেজিই দাও। মাছ মেপে দেয়। এভাবে মোটামুটি 20 কেজি মাছ বিক্রি করা শেষ। সেখান থেকে 200 টাকা খরচ করে ইরার জন্য চুড়ি কিনে। যদি ও ইরা চাইলে আরও অনেক কিছু কিনতে পারে, কিন্তু ইরা চায় কারো থেকে ছোটোখাটো গিফট নেওয়ার জন্য। রাতে বাসায় ফিরে আসে। স্যার, এই নিন টাকা। কত টাকা আছে এখানে? যত টাকা বিক্রি করেছি সেখান থেকে 100 কম আছে। 100 কম কেন? ওই মাছ বিক্রি করার সময় নাস্তার... বুঝতে পেরেছি। এই নে 500 টাকা, এটা তোর বকশিস। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবার খাবার খেয়ে রুমে যা, ঘুমা। ইরা একটু পরে খাবার নিয়ে রুমে আসে। ইরা ওর হাত বাড়িয়ে দেয়। আকাশও চুড়িগুলো নিজ হাতে পরিয়ে দেয়। অনেক সুন্দর তো চুড়িগুলো। দেখতে হবে না পছন্দ কর। আচ্ছা, তুমি খেতে থাকো, আমি আয়নার সামনে দেখি কেমন লাগে আমাকে। ঠিক আছে, দেখো। আয়নার সামনে এসে ড্রয়ার খুলতেই দেখতে পায় সব দামি দামি জিনিস। আকাশ, এত দামি দামি জিনিস তুমি ব্যবহার করো? আরে এগুলো তো এমনিতেই রাখা এখানে। কিন্তু এগুলো তো সব ভর্তি। আমার যে বেতন, সে বেতনে কি এত দামি জিনিস কিনতে পারবো বলো? তা ঠিক বলেছ। আচ্ছা শোনো, বলো। কয়েকটা দিন পরে আমার জন্মদিন। আমি তোমার কাছে এমন কিছু গিফট চাই যা তুমি দিলে আমি খুশি হব। আবার সেই গিফট যদি অন্য কেউ দেয় তাহলে আমি রাগান্বিত হয়ে দেখা যাবে তাকে মেরেও ফেলতে পারি। বুঝতে পেরেছো কথাটা? এরকম গিফট হয় নাকি? হয়, ভেবে দেখো। তোমার হাতে 7 দিন সময় আছে। ঠিক আছে, তাহলে আজ থেকে ভাবতে থাকবো। মনে থাকে যেন। পরের দিন আকাশ ভাবতে থাকে। এভাবে 4 দিন ভেবে দেখার পরেও মেলাতে পারছে না, সেজন্য আবিরকে কল দেয়। ওকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, এত কঠিন গিফট চেয়েছে তোর কাছে, কি আর বলবো বলো? তা এখন কিভাবে কি করবে? আচ্ছা, ওর বান্ধবী তানু, ওর কাছ থেকে জেনে নিলে কেমন হয়? ওই মেয়ে তোকে বলার জন্য বসে আছে তো। তাহলে আমি এখন কি করবো বল? দোস্ত, আমি নিজেও জানি না। তাহলে কিভাবে বের করবো এই প্রশ্নের উত্তর? কেন, তোর পাঠকদের জিজ্ঞেস কর, তারা উত্তরটা জানে কিনা। আপনারা কেউ যদি জানেন তাহলে উত্তরটা কমেন্ট করে জানাবেন। রাতে 12টা বাজলেই
ইরার জন্মদিন, কিন্তু বাড়িতে কোনো আয়োজন নেই। কেননা জন্মদিন পালন করা ঠিক না, কিন্তু একটু একটু স্পেশাল গিফট নেওয়াই যায়। সেজন্য সন্ধ্যের দিকে আকাশের কাছে আসে। কি হলো, খুঁজে পাওনি? অনেক বাবার পরেও খুঁজে পাইনি। উত্তরটা তুমি জানো। আমি জানি উত্তর, কই আমার তো মনে পড়ছে না। প্রথম দিন তোমার সাথে যা যা হয়েছিল সেগুলি আমার চাই, বাকিটা এবার ভেবে দেখো কি কি হয়েছিল। কথাটা বলে ইরা তো যায়। এবার আর বুঝতে বাকি রইল না যে ইরা ঠিক কী চেয়েছিল আকাশের কাছে। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। ঠিক আছে, রাত 12টা পেয়ে যাবে। কিন্তু আমার রুমে আসবে কি করে? পুকুর পাড়ে চলে আসিও। ঠিক আছে। রাত 12টায় এরা পুকুর পাড়ের ঘাটে এসে বসে। আকাশও আসে, তবে অন্ধকার। লাইট কি জ্বালাবো? তাহলে আশেপাশে কেউ থাকলে দেখে ফেলবে, যা দেওয়ার দিয়ে দাও। অন্ধকার হলে আরও ভালো, লজ্জাও কম হবে। গিফট যদি বেশি হয়েছে? বেশি হলেও সমস্যা নেই, তুমি দাও। কি করার, ইরা যা চেয়েছিল সবই দিয়েছে, সাথে উল্টো বাড়তি আরও কিছু দেয়, যা ওরা না চাইতেও হয়ে যায়। 20 মিনিট পরে আই লাভ ইউ আকাশ। আই লাভ ইউ টু ইরা। আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? যতদিন বেঁচে আছি তোমাকে সাথে নিয়ে বাঁচবো। আচ্ছা, এখন রুমে যাও, আমিও যাই। আর হ্যাঁ, বাবাকে এই ব্যাপারে কোনো কিছু জানানোর দরকার নেই, তবে মা জানে। তুমি তো মাত্রই আমাকে প্রপোজ করলে, তাহলে আন্টি কি করে জানলো? মাকে আমি অনেক আগেই বলেছি। তার মানে তুমি আগে থেকে আমাকে... ঠিক ধরেছ, যদি ভালোই না বাসতাম তাহলে এগুলো তো করতাম না কখনো। আচ্ছা, তাহলে রুমে যাও। তবে একটা কথা, কি কথা বলো? আমরা বিয়ে কিন্তু 1.5 বছর পরে করব, আমার ফাইনাল শেষ হওয়ার পরে। এর ভিতরে তুমি খামারের কাজটা শিখে নাও, এরপর তুমি নিজে একটা খামার দিও, এরপর ওই খামারে আমরা দুজন মিলে কাজ করব। ঠিক আছে, তুমি যেমনটা বলবে। ইরা আকাশের কপালে কয়েকটা কিস করে চলে যায়। আকাশ তো হ্যাপি খুশি, যাকে আপন করে পাওয়ার জন্য এসেছে তাকে যে এত তাড়াতাড়ি পেয়ে যাবে তা ভাবেনি। রাতেই ওর বাবা মাকে কল দেয়। কি রে, এত রাতে কল দিয়েছিস? তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি। তাহলে এত রাতে কল করেছিস, কিছু বলবি? আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি ওই মেয়েকে বিয়ে করব। তোমরা যদি আমার জন্য অন্য কোনো মেয়ে দেখে থাকো তাহলে মানা করে দাও। তুই যাকে পছন্দ করেছিস সে তোকে পছন্দ করবে তো? ওইটা আমার উপরে ছেড়ে দাও। আবার দেখিস মেয়ের চক্করে পড়াশোনা চাঁদে উঠিয়ে ফেলিস না। পড়াশোনা করলে তো ছান্দে উঠবে। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়। পরের দিন ইরাকে নিয়ে মোটামুটি কয়েকটা জায়গায় ঘুরতে থাকে। ওই দিনটা ভালোই যায় ওদের। এভাবে মাসের পরে মাস যেতে থাকে। ইরার মা তো আকাশকে এখন তাদের ঘরে এনে খাওয়াতে থাকে। আচ্ছা, তুমি বিয়ের পরে কিভাবে আমার মেয়েকে সুখে রাখবে সেগুলো কিছু ভেবেছো? ও আর 2 মাস থাকবে এখানে, তারপর ও নিজে একটা খামার দেবে। তুমি ওর জন্য 5 লক্ষ টাকা রাখিও। না এরা, এটা হয় না। তোমার থেকে টাকা নিয়ে কিভাবে আমি... কিন্তু তুমি যে বেতন পাও তা দিয়ে তো ছোটোখাটো পুকুরও পাবে না। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার পাশে থাকলে আর আন্টির দোয়া পেলেই হবে। আমার দোয়া তোমাদের জন্য সব সময় আছে, কিন্তু ইরার বাবা জানতে পারলে কি করবে তাই ভাবতেছি। বাকিটা তখন দেখব কি করা যায়। আচ্ছা, আমি তাহলে বাজারে যাই, মাছ বিক্রি করতে হবে। আমার জন্য এগুলো নিয়ে আসিও। ঠিক আছে, আসি আমি। বের হয়ে চলে আসে। ইরার মা তো অনেক চিন্তায় আছে, কেননা উনি জানে না ইরার বাবা সব কথা জানার পরে কি কি করে। ওইদিকে আকাশ মাছ বিক্রি করার জন্য বাজারে আসে। মাছ তাজা হবে তো? 1 ঘন্টা হয়নি খামার থেকে এনেছি, সবগুলো তাজা। 2-3টার মতো মারা যেতে পারে। আজকের মাছ কত দরে দিচ্ছ? দিব তো মন হিসাবে, কিন্তু আপনি কোন হিসেবে নেবেন? যখন মন হিসাবে নিচ্ছ তখন দাও। এই মাছগুলো তাড়াতাড়ি করে মাপা শুরু করো। ওরা মাছ বিক্রি করতে থাকে। অনেকটা সময় পার হয়ে যায়। সব মাছ বিক্রি শেষে ইরা যা বলে সব কিছু নিয়ে এসে ওকে দেয়। বাকি টাকা রফিক চৌধুরীর হাতে দেয়। একটা কথা বলার ছিল। কি কথা বল। আমি 2 মাস পরে চলে যাব। চলে যাবি মানে? কোথায় যাবি? আপাতত আমি নিজে কিছু একটা করার চেষ্টা করব। আমি যে বেতন পাই তা দিয়ে পরিবার সামলাতে পারি, কিন্তু আমার নিজের তো একটা ভবিষ্যৎ আছে। সেটা তো সবারই থাকে, কিন্তু অন্য কোথাও কাজ পেয়েছিস নাকি?
বেতন যদি বাড়াতে হয় বল, আমি বাড়িয়ে দেব। না স্যার, বেতন বাড়াতে হবে না। আমি আমার গ্রামে এসে একটা পুকুর থেকে শুরু করব। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে। কিছুদিন পরে ইরা শুয়ে আছে আকাশের কোলে। আচ্ছা, তুমি বাড়িতে ফিরে আমাকে ভুলে যাবে না তো? কি বলছো এইসব কথা? আমি কেন তোমাকে ভুলে যাব? দেখো, আমি কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসি, সেসব কিন্তু তুমি জানো। আমার বাবার ভয় আমাকে আবার ছেড়ে চলে যেও না। এরকম কিছু হবে না। তোমার বাবা যদি তাড়িয়ে দেয় তাও আমি তোমার কাছে ফিরে আসবই 7 দিনের মধ্যে। তুমি শুধু আমার জন্য অপেক্ষা করিও। তোমাকে পাওয়ার জন্য যতগুলো বছর অপেক্ষা করতে হয় ততগুলো বছরই অপেক্ষা করব, তাও তোমাকে আমার চাই। আচ্ছা শোনো, কয়েকদিন পরই আমার পরীক্ষা শুরু হবে। আমার পরীক্ষা শেষ হওয়ার আগেই তো তুমি চলে যাবে। চিন্তা করো না, তোমার পরীক্ষা শেষ হতেই আমি তোমাকে নেওয়ার জন্য চলে আসব। সত্যি বলছো তো? 100% সত্যি বলছি। 3 দিন পরে রফিক চেয়ারম্যান আর ইরার মা বসে আছে, সাথে ইরাও। কি হয়েছে বাবা? আমায় ডেকেছো যে? তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? ইরার তো 5 দিন পরেই পরীক্ষা। হ্যাঁ আব্বু, কিন্তু কেন বলো তো? আমি চাইছিলাম পরীক্ষার পরেই ইরার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। কথাটা শুনে ইরার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। এতে রফিক চৌধুরী তাকিয়ে আছে। কি রে, কি হয়েছে তোর? আমার বিয়ে নিয়ে হঠাৎ তুমি? দেখ, তোকে তো বিয়ে দিতে হবেই। তাই বলে এত তাড়াতাড়ি? তোর জন্য অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতেছে। সেটা তো আসবেই, চেয়ারম্যানের মেয়ে বলে কথা। তাছাড়া আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না বাবা, বলে দিলাম তোমাকে। এখন তুই পড়াশোনা কর, যাও ইরাকে খাবার দাও। এই নিয়ে পরেও ভাবা যাবে। এরা চল তাহলে। দেখতে দেখতে পরীক্ষা শুরু হয়ে যায়। আকাশও ওর কাজ করতে থাকে, ইরাও পড়াশোনা করতে থাকে। সেজন্য ওরা দুজনে ঠিকমতো এখন আর আগের মতো সময় কাটাচ্ছে না। কিছুদিন পরে ইরার মা, এদিকে আসো তো। কি হয়েছে বলো? তোমার মেয়ের পরীক্ষা শেষ হলেই আমি ওকে বিয়ে দেব। তুমি এই ব্যাপারে কি বলো? তুমি কি ছেলে দেখে রেখেছো? রেখেছি তো। ওর পরীক্ষা শেষ হওয়ার 5 দিন পরেই। তা ছেলে কি করে? ছেলের বাবা একজন এমপি। কি বলো, এত উপরে যাওয়া কি ঠিক হবে? হবে। যদি ওকে বড় লোক দেখে বিয়ে দেই তাহলে ওনাদের সাহায্য আমি আজীবন চেয়ারম্যান থাকবো। কিন্তু জনগণ যদি তোমাকে না চায়? জনগণ কেন চাইবে না? তারা যা যা চেয়েছে আমি তাদের সবকিছুই তো দিয়েছি। তা দিয়েছো, তারপরও মেয়ের সাথে কথা বলে একবার ঠিক করলে কি হতো না? আমি যা ঠিক করেছি তাই হবে। ইরাকে এই ব্যাপারে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাই হবে। পরের দিন ইরার মা ইরাকে সবটা জানায়। মা, তুমি জানো না আমি আকাশকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু তোর বাবা যদি জানতে পারে তাহলে ওই ছেলেকে তো মেরেই ফেলবে। তাহলে এখন কি করব মা? তোর পরীক্ষা শেষ হবে যেদিন, সেদিনই তুই ওই ছেলেকে নিয়ে পালিয়ে যাবি। আমি কিছু টাকা দিব, সেগুলো দিয়ে শহরে যাবি এবং একটা বাসা ভাড়া নিবি। মোটামুটি 2-3 মাস থাকলে তোর বাবাকে আমি মানিয়ে নিব। সত্যি বলছো তম্মু? আমিও চাই না তুই কোনো কষ্ট করিস। ইরা তো জেনেই রেগে যায়। দেখতে দেখতে পরীক্ষা প্রায় শেষের দিকে চলে এসেছে। তখনই আকাশকে সবটা জানায়। তুমি কোনো চিন্তা করো না, আমার কাছেও 30,000-এর মতো আছে। যাক, তাহলে তো ভালোই হবে। মা কিছু টাকা দিবে, দুজনে শহরে বাসা ভাড়া নিব। তারপর যখন আমি প্রেগনেন্ট হব বাবা এমনিতেই মেনে নেবে আমাদের। আচ্ছা, আমি তাহলে তোমার পরীক্ষার সময় চলে আসবো। ঠিক আছে, আমি ব্যাগ গুছিয়ে দিয়ে যাব তোমার কাছে, তুমি সেইটা নিয়ে চলে আসিও। ঠিক আছে, তাই করবো। সবকিছু প্ল্যান করা শেষ। ইরা ওর কিছু জিনিস আকাশের কাছে দিয়ে যায়, সবটা বুঝিয়ে দেয়। পরীক্ষার শেষ দিন আকাশ বের হয়ে যেতে চাইবে, তখনই রফিক চেয়ারম্যান আটকে দেয়। তোকে কোথাও যেতে হবে না এখন। আমি ইরাকে নিয়ে ভার্সিটি থেকে আসতেছি। ইরা কি ছোট নাকি? ও নিজে নিজে আসতে পারবে। আমি ওকে নিয়ে আসতেছি। আকাশ ইরার মায়ের দিকে তাকিয়ে আছে। উনি আকাশকে ইশারায় চুপ থাকতে বলে। রফিক চৌধুরী ভার্সিটির বাহিরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আব্বু, তুমি এখানে এই সময়? তোকে নিয়ে শপিংয়ে যাব আমি। আমাকে নিয়ে শপিংয়ে যাবে কেন বলো তো? তোর সামনেই বিয়ে, 3 দিন পরে গায়ে হলুদ। বিয়ের কেনাকাটা তো করতে হবে।
এটা তো ঠিক বলেছ, কিন্তু বাসায় ফিরে রেস্ট নিয়ে কালকে বের হলে হতো না? অনেক দেরি হয়ে যাবে, তুই চল আমার সাথে। ইরাকে না চাইতেও নিয়ে যায়। ইরা তো যোগাযোগও করতে পারছে না। সন্ধ্যের দিকে বাসায় ফিরে আসে। এসেই দেখে আকাশ কাজ করছে। তুমি এলে না কেন? তোমার বাবা আমাকে কাজ দিয়ে তোমাকে নেওয়ার জন্য চলে গেল। আচ্ছা শোনো, রাতেই আমরা বের হব। ঠিক আছে, তাই হবে। রাতে ওরা বের হয়ে যেতে চাইবে, তখনই রফিক চেয়ারম্যান হাতে ধরা খেয়ে যায়। তারপর কি কি হয়েছিল তা তো আপনারা প্রথম পর্বেই জেনেছেন, সেজন্য নতুন করে আর বলতে চাই না। এখন তাহলে বর্তমানে ফিরে আসি। বর্তমান। ঘুম থেকে উঠে ইরার অনেকগুলো কল দেখে তাড়াতাড়ি করে কল দেয়। ইরা তো কল রিসিভ করেই কান্না করতে থাকে। আকাশ, তুমি ঠিক আছো তো? আমার যে অনেক চিন্তা হচ্ছে তোমার জন্য। এইদিকে 2 দিন পরে আমার বিয়ে, তুমি কিছু একটা করো। আমি কিছুটা ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না। আমি আজকে রওনা দেব। বাবা তো চারদিকে অনেক কড়া পাহারা দিয়ে রেখেছে, তুমি আসবে কি করে? ওইসব চিন্তা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সবটা সামলে নেব, তুমি শুধু অপেক্ষা করিও। আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি তাড়াতাড়ি আসিও। আমি রাতে রওনা দেব আর বুড়ের দিকে এসে পৌঁছাবো। ঠিক আছে, আমি সব কিছু রেডি করে রাখবো। রাতে আকাশ ওর বন্ধুদের কল দেয়। আবিরকেও কল দিয়ে সবটা বলে। ঢাকায় যত বন্ধু আছে সবাই জানায়। 50টা বাইক আর তাতে 100 জন লোক রেডি রাখবি। কেন বলতো? ইরাকে ওর বাবার কাছ থেকে নিয়ে আসবো আমি, কোনোভাবে ইরাকে আমি অন্য কারো হাতে দিব না। ঠিক আছে, আমি এখান থেকে কিছু ব্যবস্থা করতেছি, বাকিটা তুই ওখান থেকে ব্যবস্থা কর। ঠিক আছে বন্ধু। এরপর আকাশ ওর বাবা মাকে জানায়। ওনারা জানার পরে তোকে যেতে হবে না, আমি ওই জেলার ডিসিকে কল দিয়ে দিচ্ছি। ডিসি নিজেই ওই মেয়েকে নিয়ে আসবে। না বাবা, আমি নিজেই ওকে নিয়ে আসবো। তুমি শুধু ঋষিকে বলে দাও আমার সাহায্য লাগলে তা যেন করে। তবে এমপিকে কি করা যায়? এমপি কোনো ঝামেলা করলে তার জন্য মন্ত্রী তো আছে। আচ্ছা বাবা, দোয়া করো তোমার বৌমাকে নিয়ে আমি যেন ফিরে আসতে পারি ভালোভাবে। আসিফকে নিয়ে যাবে কি? ওনাকে লাগবে না, ওনাকে শুধু বলে দিও এমপি যদি কোনো ঝামেলা করে তাহলে সেটা যেন উনি দেখে, আর চেয়ারম্যানটা যেন ডিসি দেখে। তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু সামলে নিব। চলে আপু। বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে 50টা বাইক নিয়ে। পুরো রাস্তা সবাই শুধু তাকিয়ে আছে। কিছু ঘন্টা পরে আর কতক্ষণ লাগবে তোমার? এই তো 30 মিনিটের মতো। তুমি একা আসলে তো পারবে না। আমি তো একা আসিনি। তাহলে কে কে আসলো? যখন আসবো তখন দেখতে পারবে। তুমি রেডি হয়ে থাকিও, তোমার বাবার সামনে থেকে তোমাকে নিয়ে আসবো। সত্যি পারবে তো? আমার উপর বিশ্বাস আছে তো? আছে বিশ্বাস, কিন্তু এমপির ছেলের লোকেরাও আছে, বাবা তো ওদেরও জানিয়ে দিয়েছে। চিন্তা করো না, তোমাকে উঠিয়ে আনতে আজ আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। 30 মিনিট পরে বাইক চেয়ারম্যান বাড়ির কিছুটা দূরে এসে থামে। সামনে বিয়ের গেট আর ওখানে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। কিরে, এখন কি করবে? তুই কি ভয় পাচ্ছিস? ভয় কেন পাবো? তাহলে চল সামনের দিকে। কিন্তু দোস্ত, এতগুলো লোক যদি অস্ত্র বা হাতিয়ার কিছু বের করে? আমাদের সাথে 100 জন এসেছে, আমরা ভিতরে যাব, যদি ওরা বাধা দেয় তাহলে ওরা আসবে। আর একটু অপেক্ষা করি। ভয় তো লাগলে তুই এদিকে যা। আচ্ছা চল ভেতরে যাই। ওরা চলে আসে ভেতরে। তেমন কেউ কিছু বলেনি, কেননা অনেকে তখন ঘুমাচ্ছিল। দরজার সামনে এসে ইরাকে কল দেয়। তুমি এসেছো? তুমি কি ঘুমাওনি? এত টেনশনে কি ঘুম আসে? আচ্ছা তুমি বের হও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এরা বের হয়ে আকাশকে দেখি জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমার বিশ্বাস ছিল তুমি আমার কাছে ঠিকই ফিরে আসবে। চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। যাওয়ার আগে মাকেও সাথে করে নেই। উনিও কি যাবে আমাদের সাথে? বাবা মাকে অনেক মেরেছে। আমার আর তোমার ব্যাপারটা জানার পর মা যে বাবাকে বলেনি, সেজন্য অনেক মেরেছে। যদি মাকে এখানে রেখে যায় তাহলে বাবা ওনাকেও তো মেরে ফেলবে। আচ্ছা ওনাকে নিয়ে আসো। ইরা ভেতরে যায় আর ওর মাকে নিয়ে বের হয়। তখনই সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। তবে ছেলেটি অন্য কেউ না, সে হচ্ছে আরিফ, যার সাথে ইরার বিয়ে হওয়ার কথা ছিল। তুই কে? পথ আটকে কেন দাঁড়ালি? আমি কে তা ইরা আর আমার হবু শাশুড়ি থেকে জেনে নি। তাহলে তোর সাথে ইরার বিয়ে ঠিক করেছে? ঠিকই ধরেছিস। তুই কি ভেবেছিস এত সহজে ওকে উঠিয়ে নিয়ে যাবে আর আমি টের পাবো না?
তোর কি লজ্জাশরম বলতে কিছু নেই? তুই যাকে বিয়ে করতে চাস সে অন্য একটা ছেলেকে ভালোবেসে তার হাত ধরে পালিয়ে যেতে চাচ্ছে, আর তুই সেখানেও বাধা দিচ্ছিস? তো কি হয়েছে? আমি তো ওকে ভোগ করার জন্য বিয়ে করব। ব্যাপারটা ঠিক বুঝলাম না। ওর যে শরীর আর রূপ, এই রূপের আগুনের জন্যই ওকে বিয়ে করব, যেন নিজের ইচ্ছেগুলো কামাতে পারি। তোর মতো চরিত্রহীন ছেলেকে তো আমি কখনো বিয়ে করব না। আচ্ছা, আমি যে ইরাকে উঠিয়ে নিয়ে যাব তা তুই কি করে জানলি? তোরা যখন বাইকে তেল ভরার জন্য একটা স্টেশনে দাঁড়িয়েছিস, ওখানে তোর সাথে আসা কিছু ছেলেই তো বলেছে ওখানে আমার লোক ছিল, ওরা আমাকে জানায়, সেজন্য আমিও লোক নিয়ে চলে আসলাম। ও শিট, ওদের ভুলের কারণে। ভুল তো এখন হবে। ওকে আমি এখন বিয়ে করব, তারপরে দিনের বেলায় ওর সাথে বাসর শুরু করব। তোর কি মনে হয় এত সহজে তা সম্ভব হবে? এখানে প্রশাসন থেকে শুরু করে সবকিছু আমার বাবার কথা ছিল। বল, তুই আমাকে কি বুঝাবি বল? তোর কি মনে হয় তুই ইরাকে বিয়ে করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? দেখা ছাড়া আর কিছুই তুই করতে পারবি না, বুঝতে পেরেছি। আঙ্কেল আঙ্কেল কোথায় আপনি? আচমকা আরিফের চিৎকার শুনে রফিক চেয়ারম্যান বের হয়ে আসে। এসে বাহিরে সবাইকে দেখে। আরিফ, তুমি এখানে কেন? আর ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে এখানে আসার? এই ছেলে এসেছে ইরাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আঙ্কেল আপনি কাজী ডেকে আনুন, ওকে আমি এখনই বিয়ে করব। ঠিক আছে, আমি কাজে আনার জন্য লোক পাঠাচ্ছি। কিছু লোক কাজে আনতে যায়। আকাশের সাথে থাকা সবাই তো প্রস্তুত। এই ছেলে একা আর কি করবে? ও একা না, ওর সাথে 100 জন ছেলে এসেছে। কি? আমার এলাকায় গুন্ডামি? ওসিকে কল দিয়ে বলো পুলিশ পাঠাতে। জি আঙ্কেল বলতেছি। তোর কড়া পুলিশকে আসতে বলবি। হ্যাঁ, এখানে 10-15 জন না, পুরো 100 জন, মিনিমাম 80 জন পুলিশ তো লাগবেই। আমি যতটুকু জানি এখানে আশেপাশে যত থানা আছে সেখানে 30 থেকে 50 জন হবে। বাকিরা আস্তে আস্তে এদের কি হবে হাল? তুই কি পুলিশকে মারবি নাকি? যদি পুলিশ অন্যায়ভাবে কোনো কাজ করে তাহলে ওদেরও যে মার খেতে হবে। আমি আসার জন্য বলতেছি। পুলিশ আসা পর্যন্ত আমি অপেক্ষা করলে তো। ইরা তুমি বাইকে এসে বসো, মা আপনি ওই বাইকে বসেন। তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আরিফ আর কিছুই বলার আগেই ওর মাথায় বন্দুক ধরে। এতে ওর লোকেরা ভয়ে দূরে সরে যায়। আরিফকে কিছুক্ষণ মেরে ওখান থেকে বের হয় সবাই মিলে। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। যতক্ষণ না পর্যন্ত ইরাকে ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ আমি চুপ করে থাকবো না। তোমার বাবাকে বলো শহরের গেট যেন উনি বন্ধ করে দেয়, ওরা যেন বের হতে না পারে। জি আঙ্কেল বলতেছি। আরিফ ওর বাবাকে জানায়, উনি সবটা ব্যবস্থা করতে থাকে। ওইদিকে আকাশ ইরাকে নিয়ে অনেকটা দূরে চলে এসেছে। রাস্তায় অনেক জায়গায় ওরা লোকজন দেখতে পায়, অনেকের হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, সামনে তো অনেক লোক। তুই এত ভয় পাস কেন বলতো? অনেকগুলো লোক। আমরা 100 জন, সেটাকে বলে গেছিস? তারপরেও এটা তো ওদেরই এলাকা। আর কয়েক কিলোমিটার দূরে এলেই এলাকা শেষ। বন্ধু এখন কি করবে? তোমরা এদের দেখো, আমি সামনে যাচ্ছি। 30 জনের মতো ছেলেকে রেখে আকাশ আবিরকে নিয়ে সাথে আরো বন্ধুদের নিয়ে সামনের দিকে যেতে থাকে। এরা তো পেছনে মারামারি করতে থাকে। বাবা তুমি ডিসিকে কল দিয়ে বলো ওদের যে করে হোক আটকানোর জন্য। আরিফের বাবা কল দেয়। কল দেওয়ার 5 মিনিট পরেই জানতে পারে ওরা জেলা ক্রস করে চলে গেছে। এখন অন্য ডিসির আন্ডারে সবকিছু, ওনারা আর কিছুই করতে পারবে না। তোমাকে দিয়ে সত্যি কোনো কিচ্ছু হবে না, যা করে আমাকেই করতে হবে। এই তোরা চল আমার সাথে। আরিফ ওর বন্ধু আর লোকদের নিয়ে বাকি পথ যেতে থাকে। ওইদিকে আকাশ, তুমি এত লোক বাইক ভাড়া করার টাকা কোথায় পেলে? ভাড়া কেন করতে হবে? ওরা তো আমার বন্ধু হয়। কি বলো, তোমার বন্ধুদের এত দামি দামি বাইক, তারপরও তুমি কেন আমাদের বাড়িতে? সবই জানতে পারবে এক এক করে। এখন তুমি চুপ করে বসো, আর কিছু ঘন্টা পরেই তোমাকে নিয়ে একেবারে নিরাপদে চলে আসবো। ওখানেও যদি ঝামেলা করে? আমি তো আছি, দেখি না ওরা কিভাবে কি করে। এভাবে আকাশ তো যেতে থাকে, আরিফও ওর লোকদের নিয়ে আসতে থাকে। আরিফের বাবার সাথে রফিক চেয়ারম্যানও আসতে থাকে। কিছুক্ষণ পরে, আমার ক্ষুধা লেগেছে, কিছু কিনে দাও আমাকে। সামনে কোনো দোকান পড়লে কিনে দেব। ঠিক আছে। ওরা কিছুটা সামনে একটা দোকানে সবাই মিলে খেতে থাকে। যে যা পারছে খাচ্ছে, কেননা অনেক ধকলি গেল ওদের। খাওয়া শেষ হলে ওরা রওনা দেয়। আরিফ তো রাস্তায় যাকে পাচ্ছে তাকে জিজ্ঞেস করতে করতে আসতে থাকে। এভাবে ওর জন্য অনেক সহজ হয়।
তার প্রধান কারণ হচ্ছে ওই যে আকাশের সাথে অনেকগুলো বাইক থাকায় তা সবার নজর কাড়ে। এতে অনেকেই বলতে পারে। তেমনইভাবে ওই দোকানেও আসে। এই রাস্তা দিয়ে কেউ গিয়েছিল বাইক নিয়ে অনেকগুলো। এই তো 30 মিনিট আগেই গেল। এই নাও 500 তোমার বকশিস। সত্যি আপনি অনেক ভালো। ওই চল তোরা। এভাবে অনেকটা সময়ের পরে আরিফ আকাশের ঠিকানা পায়। আরিফ ওর বাবাকে সে ঠিকানাও দেয়। ওনারা আসতে থাকে সেদিকে। এইদিকে আকাশ ইরাকে ওদের বাসায় নিয়ে আসে। বন্ধু, তোরা অনেক সাহায্য করেছিস। আমার বিয়েতে তোরা তো দাওয়াত পাবি। তোদের আলাদাভাবে কিছু এখন দিলেও তোদের ছোটো করা হবে। আপাতত তোরা বাসায় ফিরে রেস্ট নে, বাকিটা আমি তোদের পরে জানাবো। ওরা চলে যায়। এখন আকাশ, ইরা আর ওর মা আছে। বাড়িটা দেখে অবাক হয়, সাথে সিকিউরিটিও দেখে। আকাশ, তুমি আমাদের কার বাড়িতে নিয়ে এসেছো? তোমার কি ভয় করছে? ভয় কেন করবে? দেখো তো মনে হয় ভয় করছে তোমার। ইরার মা কিছু বলতে যাবে, ওখানে আকাশের বাবা মা আসে। আকাশ একজনের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দেয়। তাহলে এবার ভিতরে চলো, মা আপনিও আসেন। কিন্তু এত বড় বাড়ি, তোমার বাবা মাও এখানে? উফ মা, তুমি দেখি কোনো কিছুই বুঝো না। আমি আবার কি করলাম? এইসব তো আমাদের রক্ষা করার জন্য এই ব্যবস্থা করেছে, তাই না আকাশ? সত্যি তোমার মাথায় কত বুদ্ধি, না বলতে সব কিছু বুঝে যাও। ছোটবেলা থেকে আমার বুদ্ধি অনেক বেশি, তাই না আম্মু? চুপ করবি তুই? সে কখন থেকে বক বক করেই যাচ্ছিস। আকাশ, তুমি বলো এই বাড়িটা কার? আপনাদের আমি সবই বলবো। বিপদ এখনো কিন্তু কেটে যায়নি। এমপির ছেলে যে কোনো সময় আসতে পারে এখানে। সিকিউরিটি তোমরা ধরে থাকো, কোনোভাবে যেন কেউ ভিতরে আসতে না পারে। যদি কেউ আক্রমণ করে সাথে করে পায়ে গুলি করবে, মানে শুধু আহত করবে, মারা যেন না যায়। ওদের সবটা বুঝিয়ে বাকিদের নিয়ে বাসায় আসে। ইরার মা আর ইরাকে নিয়ে একটা রুমে আসে। আপনারা ফ্রেশ হয়ে নিন, তবে যা কিছু হয়ে যাক না কেন বের হওয়ার কোনো দরকার নেই। বাইরে কি ঝামেলা হবে অনেক বেশি? ওরা আসলে ঝামেলা তো হবেই, স্বাভাবিক। ও আচ্ছা, তুমি সাবধানে থাকিও। কিছু খাবার হবে? ফ্রেশ হয়ে তো নাও, তারপর নিচে ড্রয়িং রুমে এসে খেয়ে নিও। 10 মিনিট পরে ওনাদের নিয়ে নিচে নামে। আকাশের বাবা মাও ছিল। ইরা আর ওর মাকে খাবার দেয়। আপনারা খেয়ে নিন। আমরা খেয়েছি, আপনারা খেয়ে নিন, তারপর আমরা টিভি দেখতে দেখতে গল্প করব। বাহিরে এত ঝামেলা আর আমরা ভিতরে টিভি দেখবো কি করে? আকাশ সবটা সামনে নিবে, তাছাড়া সিকিউরিটি তো আছেই। ওই সব নিয়ে টেনশন করিও না। বাবা তারপরও একা পারবে তো? আর ও আমার ছেলে, এত কিছু নিয়ে তুমি কোনো টেনশন করো না। সবাই নিজেদের মতো করে আলাপ করতে থাকে। আকাশের সাথে কিভাবে প্রেম শুরু হয়, কিভাবে ওদের দিন কেটেছে, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। আকাশের বাবা মা তো শুনে বিশ্বাসই করতে পারছে না ওনাদের ছেলে এইগুলো করবে। ওইদিকে আরিফ ওর লোক নিয়ে হাজির। আঙ্কেল, এ বাড়িতে আপনার মেয়ে আছে। তাহলে বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসে ওদের মারতে থাকো এক এক করে। ভেতরে তো সিকিউরিটি সবার হাতেই বন্ধু। আচ্ছা, আমি এখানকার থানায় কল দিচ্ছি। রফিক চেয়ারম্যান থানায় কল দেয়, পুরো ঘটনা বলতে থাকে। পুরো ঘটনা শোনার পরে ওসি ঠিকানা জানতে চায়। ঠিকানা শুনে ওসি নিজেই ওনাদের সাবধান করে দেয়। কথা শেষ হওয়ার পরে, আঙ্কেল, ওরা কখন আসবে? ওরা তো আসবে না। ওরা আসবে না মানে? আপনি একজন চেয়ারম্যান, আপনার কথা শুনছে না? আমি তো এমপির ছেলে, আমি ওদের কল দিয়ে আসতে বলতেছি। এমপি কেন? কোনো মন্ত্রীর কলেও কাজ হবে না। কোনো কাজ হবে না? এই বাড়িটা যার, তার নাম শুনলে কোনো পুলিশ কেন, একজন মন্ত্রীও আসবে না। কি বলেন আঙ্কেল? এরকম একজন পাওয়ারফুল লোকের বাড়িতে আপনার মেয়েকে নিয়ে এসেছে, এই ছেলের সাথে ওদের সম্পর্ক কি হতে পারে? সেটা তো আমিও জানি না। ভেতরে চলো, একবার দেখে আসি আসল কাহিনী কোন জায়গায়। ভিতরে তো যেতে পারছি না। হামলা করো, দেখি কি হয়। এরা আসে হামলা করার জন্য। সিকিউরিটিগুলো একে একে সবাইকে আহত করে। আরিফ আর রফিককেও কোনো মতে ছাড় দেয়নি। কিছুক্ষণ পরে, ওই কে তুই? আমি কে তা না জেনেই তুই আমার সাথে পাঙ্গা নেওয়ার জন্য চলে এসেছিস? তুই তো আমার এখানে খামারে কাজ করিস, তাহলে কিভাবে তুই কি করলি? এই যে বাড়িটা দেখছিস, এ বাড়ির একমাত্র ছেলে আমি। আমি এতগুলো মাস আপনার বাড়িতে কেন থেকেছি জানেন? কি কারণে থেকেছো?
আপনার মেয়ের ছবি যখন আমি দেখি ওই দিনই ওকে ভালোবেসে ফেলেছি আমি। ওর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি, তারপর আপনার এখানে আমার আশা। তোমরা ওদের হসপিটালে নিয়ে যাও। তবে একটা কথা, এরপর থেকে এই বাড়ির সীমানা যদি তোমাদের দেখি একেবারে মেরে ফেলবো আমি। তখন এটা ভাববো না আপনি আমার শ্বশুর হতেন। ওদের নিয়ে হসপিটালে চলে যায়। আকাশ যখন ভেতরে আসে তখন ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। তুমি আমাকে মিথ্যে কেন বললে? কোন মিথ্যের কথা বলছো তুমি? বাবা মা কিন্তু সব কথা আমাকে বলেছে। তাহলে তো সব জেনেই গেলে। আগে বলো কেন করলে? বিয়েটা আগে করে ফেলি, তারপর না হয় এই ব্যাপারটা নিয়ে ভাবা যাবে। আচ্ছা, আগে তোমাকে বলতে হবে, তারপর বিয়ে। কাজে এসে বসে আছে। কাজী কোথায় দেখলে? ওই দেখো, আমি সাথে করে নিয়ে এসেছি। তাছাড়া তোমাকে পাওয়ার জন্য কি না করলাম বলো? এত আরাম আয়েস ছেড়ে তোমার মন জয় করার জন্য তোমার বাবার কাছে কাজ করি, তাও মাছের। সত্যি আকাশ, কেউ যে কাউকে ভালোবেসে নিজেকে এতটা পরিবর্তন করতে পারে তা তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। যখন জানতে পেরেছি তুমি বড় লোকদের পছন্দ করো না, তখনই আমি ঠিক করি তোমাকে আমার পেতেই হবে। কিন্তু সরাসরি আমাকে জানাতে তো পারতে। পরে কি না কি ভাবো, সেজন্য বলবো বলবো করে আর বলাও হয়নি। রাতে তোমার মজা বুঝাবো। আমাকে ঢক পেরে বিয়ে করার শাস্তি তুমি হাড়ে হাড়ে টের পাবে। ছেলেটা এমনিতেই তোর জন্য কত কষ্ট সহ্য করেছে এতগুলো মাস ধরে। দেখেছেন মা, এরপরও আমাকে শাস্তি দেওয়ার কথা বলে। শোনো, কারো সুপারিশ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, বুঝতে পেরেছো? কাজী সাহেব, বিয়ে পড়ান। কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। সবাই বসে আছে। তুমি যেহেতু আমাকে পাওয়ার জন্য মাছ চাষ করে মাছ বিক্রেতা হয়েছে, সেজন্য তোমার শাস্তি হবে তোমাকে এখন থেকে মাছ চাষই করে যেতে হবে। ঠিক আছে, আমি রাজি। তবে আমাকে কি শুনি? তোমাকেও প্রতিদিনের মতো আমার জন্য খাবার নিয়ে আসতে হবে। কথাটা শুনে ইরাও হেসে দেয়। বাকিরা তো বুঝতেই পারছে না কি বলতে চেয়েছিল ইরা। যাক গিয়ে, আপনাদের বোঝার কোনো দরকার নেই। সবাই ভালো থাকবেন।